আমরা আমাদের ফার্স্ট ক্লাস আজকের দিনের ফার্স্ট টপিক বা ফার্স্ট ম্যাথ প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তো আমাদের ফার্স্ট ম্যাথ প্রবলেমটা আমরা সলভ করবার চেষ্টা করব। আজকের দিনের প্রথম কন্টেন্ট বলতে পারো। আচ্ছা, তো মনে করো আমাদের আজকের দিনের ফার্স্ট ম্যাথ আজকের দিনের, হ্যাঁ। তো ধরো এটা আমাদের একটা রাস্তাটা মসৃণ। যদি বলতো রাস্তাটা মসৃণ তাহলে বুঝবা যে রাস্তায় কোনো ঘর্ষণ বল নাই। বাট যদি আমরা বলি রাস্তাটা অমসৃণ তাহলে বুঝবা রাস্তায় কি আছে, ঘর্ষণ আছে। রাস্তায় ঘর্ষণের ধর্মতা আছে। আচ্ছা, তো বললাম যে একটা বস্তু, ধরো এই আমাদের একটা বস্তু। তো এই বস্তুটা হচ্ছে এই বস্তুটার উপরে, এই বস্তুটার ভর আমরা ধরলাম হচ্ছে এম ভরের বস্তু, এম ভরের একটা বস্তু। তো এম ভরের একটা বস্তু অমসৃণ তল বা অমসৃণ রাস্তায় চলাচল করতেছে। ওকে, এম ভরের বস্তুটা। তো ধরলাম সে ইনিশিয়ালি তার মধ্যে যে বেগ বা ভেলোসিটি ছিল, আমি ধরলাম তার মধ্যে বেগ ছিল হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো যদি আমি একটু বুঝাই বলি, ধরো একটা বস্তুর বেগ 100 মিটার পার সেকেন্ড, যদি তলে বা রাস্তায় কোনো প্রকার ঘর্ষণ না থাকতো, যদি রাস্তাটা অনেক বেশি মসৃণ হতো, তাহলে এই বস্তুটা এই 100 মিটার পার সেকেন্ড সমবেগেই আজীবন চলতে থাকতো। এটা মনে রাখবা। তার মানে রাস্তায় যদি কোনো প্রকার ঘর্ষণ ধর্ম না থাকতো বা রাস্তা যদি পুরোপুরি মসৃণ হতো, তাহলে কি হতো বলতো, আজীবন এই বস্তুটা 100 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে চলতে থাকতো। নিউটনের ফার্স্ট ল। ওকে, বাহ্যিক বাধা না থাকলে গতিশীল বস্তু সমবেগে আজীবন চলতে থাকে। আচ্ছা, তো আমি বললাম যে না, এই রাস্তায় কি আছে, এই রাস্তা হচ্ছে এবড়ো থেবড়ো বা এই রাস্তায় ঘর্ষণ আছে। তাহলে কিছুক্ষণ পর কি হবে বলতো, কিছুক্ষণ পর আমরা দেখতে পারবো যে এই বস্তুটা কিছু দূর রাস্তা ধরে কিছু দূর সামনে আগানোর পর কি হয়ে যাবে, নিশ্চয়ই থেমে যাবে। কারণ রাস্তায় যেহেতু কি আছে বলতো, রাস্তায় যেহেতু ঘর্ষণ ধর্মটা আছে, তাহলে কিছু দূর সামনে আগানোর পর এই এম ভরের বস্তুটা কি হয়ে যাবে, থেমে যাবে। তাহলে এম ভরের বস্তুর শেষ বেগটা কত হয়ে যাবে, শেষ বেগটা 0 হয়ে যাবে। আর তার আদি বেগটা কত, তার আদি বেগ হচ্ছে u = 100 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার আর আমি ধরলাম যে এই বস্তুটা এখান থেকে এই পর্যন্ত আসলো। তো যেখান থেকে যাত্রা শুরু করলো আর যেখানে সে যাত্রা শেষ করলো, তো যাত্রা শুরু থেকে যাত্রা শেষ পর্যন্ত তার দূরত্ব আমাদের দেওয়া, তার দূরত্ব আমাদের দেওয়া হচ্ছে 120 মিটার। তার দূরত্ব আমাদের দেওয়া কত বলতো, 120 মিটার। মানে 120 মিটার দূরত্ব অতিক্রম করার পর কি হয়ে গেল, এই বস্তুটা কি হয়ে গেল, থেমে গেল। তা আমাদের বের করতে বলবে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কত। তো আমাদের কোশ্চেন হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কত, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কত। আশা করি এই ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত। ওকে, গতীয় ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালুটা কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা সলিউশনে চলে যাই। হ্যাঁ, সলিউশনে। আচ্ছা, তো আমরা এটা আগে এইভাবে চিন্তা করব, এইভাবে চিন্তা করব যে এই বস্তুটা 100 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে। ধরলাম এই পয়েন্টের নাম ধরলাম এ পয়েন্ট, এবং সে বি পয়েন্টে এসে কি হয়ে গেছে, বস্তুটা থেমে গেছে। তার মানে এই বস্তুটা এ থেকে যখন বিতে আসছে, তার বেগের কি হয়েছে, তার বেগের হ্রাস হয়েছে। রাইট, তার বেগের কি হয়েছে, তার বেগের কিন্তু হ্রাস হয়েছে। তো বেগের হ্রাস হওয়ার কারণ কি বলতো, বেগের হ্রাসকে কি আমরা মন্দন বলতে পারি না, মন্দন। আর মন্দন কাজ করে কি বলতো, গতির বিপরীত দিকে। তাহলে মন্দন কাজ করবে নিশ্চয়ই কি, গতির বিপরীত দিকে। মানে জাস্ট লাইক দিস, এই বরাবর কি কাজ করবে, আমাদের মন্দন কাজ করবে। সেই মন্দনটাকে আমরা ধরলাম হচ্ছে এ, সেই মন্দনটাকে আমরা কি ধরলাম, এ ধরলাম। এবং মন্দন কাজ করবে কি, গতির বিপরীত দিকে। যদি এমন হইতো যে বস্তুর বেগটা বাড়ছে, তাহলে বস্তুর গতির ডিরেকশনের দিকে আমি কি দিতাম, ত্বরণ বা এর ডিরেকশন দিতাম। আর যেহেতু মন্দন হচ্ছে, তাই বস্তুর গতির ডিরেকশনের উল্টা দিকে আমি কি দিচ্ছি বলতো, এই এর সাইন দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এবার খেয়াল করো। তাহলে এই ক্ষেত্রে মন্দন হচ্ছে, তা আমরা বুঝলাম। তা আমরা গতির ফর্মুলা জানি কি বলতো, v² = u²। ফর্মুলা কি হবে, -2s হবে না, v² = u² -2s। মাইনাস কেন, কারণ মন্দন হচ্ছে তাই। তাহলে এখান থেকে v এর ভ্যালু তো 0, তাহলে আমরা যদি 0 বসাই, তাহলে 0² মানে 0 = u²। u এর ভ্যালু কত আমাদের, 100² -2s ইনটু মন্দন ইনটু সরণ কতটুকু, 120 না, সরণ আমাদের 120 না। তো এখান থেকে তোমরা একটু কমেন্টে আমাকে মন্দনের ভ্যালুটা জানো তো কত আসে, এখান থেকে আমাকে কমেন্টে মন্দন বা এর ভ্যালুটা কত আসে তা একটু আমাকে বলো। মন্দন বা এর ভ্যালুটা কত আসে আমাকে একটু বলে দাও। হ্যাঁ, মন্দন ওকে = 2s a ইনটু কত বলো তো, 120। তাহলে এখান থেকে আমাদের মন্দন এ আসবে কত, এ আসবে হচ্ছে 100² ডিভাইডেড বাই কত, 100² ডিভাইড বাই 2 ইনটু কত, 120। তো আমাকে একটু মন্দন বা এর ভ্যালুটা কত আসে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, দেখি আমাদের কমেন্ট করে জানাই দাও, বা তোমরা কমেন্ট করে জানাতে আমি একটু ক্যালকুলেটারে দেখিনি কত আসে, তারপর তোমরা মিলাইনি তোমাদের সাথে 2 × 120। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের মান আসবে হচ্ছে 41.4
41.66 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মন্দনের ভ্যালু আসতেছে কত আমাদের 41.66 বা 41.67 মিটার স্কোয়ার। ওকে, এটা আমরা বুঝলাম। আচ্ছা, তো বস্তুটা যখন এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো, নিশ্চয়ই আমি তো বাহ্যিকভাবে কোনো বল দেই নাই, এক্সটার্নাল কোনো বল এই বস্তুর উপরে আমি প্রয়োগ করি নাই। এই বস্তুটা এই থেমে গেল কেন? ঘর্ষণ বলের দরুন এই বস্তুটা এই এ পয়েন্ট থেকে যখন সে বি পয়েন্টে আসলো, বস্তু কেন থেমে গেল? বস্তু কেন থেমে গেল বলো তো? বস্তু থেমে গেল আসলে কারণ রাস্তা কি, রাস্তাটা অমসৃণ, মানে বস্তুর উপর, এই বস্তুর উপর অবশ্যই ঘর্ষণ বল কাজ করছে। আর ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে। বস্তুর গতি কোন দিকে? বস্তুর গতি ডান দিকে, তাই ঘর্ষণ বল কাজ করবে গতির বিপরীত দিকে। মানে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে বলো তো? বাম দিকে। তো যেহেতু আমাদের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বলছে, তাহলে অ্যাকচুয়ালি এখানে কাজ করতেছে কি বলতো? আমার গতীয় ঘর্ষণ বল বা এফ কেটা এখানে কাজ করতেছে। তো এফ কে হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ বল, যেটা কাজ করে গতির বিপরীত দিকে, কারণ বস্তু যাচ্ছিল সামনের দিকে। তো যেহেতু ঘর্ষণ বলের কারণে রাস্তার ঘর্ষণ ধর্মের কারণে এই বস্তুর উপরে রাস্তা ঘর্ষণ বল প্রযুক্ত করে, এবং ঘর্ষণ বল প্রযুক্ত হয় গতির কোন দিকে? উল্টা দিকে, মানে এফ কেটা গতির বিপরীত দিকে কাজ করে এফ কেটা। আচ্ছা, তো এবার অ্যাকচুয়ালি আমাদের এই এফ কেটার একটু ভ্যালু আমরা বের করতে চাই। তো এফ কে এবার আমাকে একটু বলবা, এই সমগ্র সিস্টেমে এ থেকে যখন গাড়িটা বিতে গেল, একমাত্র বল হচ্ছে আমার এফ কে। তো আমরা তো জানি বল সমান কি বলতো? বল সমান হচ্ছে, আমরা জানি কি বলতো? বল সমান হচ্ছে ভর। বল সমান কি বলতো? ভর গুণ ত্বরণ, এফ ইকুয়াল টু এম এ। বল সমান কি বলতো? ভর গুণ ত্বরণ বল। তো একমাত্র বল আমার কে? একমাত্র বল আমার এফ কে। তাহলে আমরা লিখতে পারবো এফ কে ইকুয়াল টু কত বলতো? ভর হচ্ছে এই বস্তুর ভরকে আমরা ধরলাম এম, আর ত্বরণ মানে মন্দন আর কি। এখানে মন্দনটা হচ্ছে আমার এ। তাহলে এফ কে, তো এফ কে এর ফর্মুলা কি ছিল বলতো? মিউ কে ইন্টু আর ছিল না? এফ কে এর ফর্মুলা কি ছিল? মিউ কে ইন্টু আর ছিল। মিউ কে ইন্টু আর সমান কি লেখা যায়? এম এ লেখা যায়। এফ কে, মিউ কে মানে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, এটা আমার বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা মিউ কে এর ভ্যালু যদি বের করতে চাই, মিউ কে সমান কি লিখতে পারবো আমরা? এম এ ডিভাইড বাই আমরা আর লিখতে পারবো, যেখানে আর মানে আমার অভিলম্ব প্রতিক্রিয়া। আর মানে কি? আর মানে আমার অভিলম্ব প্রতিক্রিয়া। তোমরা একটু কমেন্ট করে জানাই দাও যে এখানে আর এর ভ্যালু আমরা কত বসাবো। একটু কমেন্ট করে জানাই দাও যেখানে আমি আর এর ভ্যালু আমি কত বসাবো। ওকে, তো আমি তোমাদের বলতে থাকি। আমরা জানি পৃথিবী এমজি বলে যে কোনো বস্তুকে কি করে? নিচের দিকে আকর্ষণ করে। আচ্ছা, আমরা জানি কোনো বস্তু তলের উপর থাকলে তলটা এই বস্তুর উপর তলের সাথে লম্ব বরাবর একটা কি দেয়? প্রতিক্রিয়া বল আর দেয়। তলের সাথে লম্ব বরাবর কি দেয়? প্রতিক্রিয়া বল আর দেয়। তো যেহেতু বস্তু উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তাই এই প্রতিক্রিয়া বল আর এটা কার সমান হবে বলতো? এম জি সমান হবে। তাই আমি এম কে ইকুয়াল টু মিউ কে ইকুয়াল টু কি লিখতে পারবো? এম এ প্রতিক্রিয়া বল, বা এটা আমার আসলে ওজন। তাহলে ওজনটা কত? ওজনটা হচ্ছে আমার কি? এম জি আমরা লিখতে পারবো। তো খেয়াল করো, অনেকে মনে মনে ভাবতে পারো যে বস্তুর ভর দেওয়া নেই, ভাই কেমনে অঙ্ক করবো? কারণ ভর আর ভর কাটাকাটি চলে যায়। খেয়াল করতেছো? ভর আর ভর কি চলে যায়? কাটাকাটি চলে যায়। তো এখান থেকে তুমি মিউ কে টা ইজিলি বের করতে পারবা। তো মিউ কে সমান কত? এ মানে আমার মন্দন, যার ভ্যালু আমরা কষ্ট করে বের করছিলাম 41.66 ডিভাইড বাই জি হচ্ছে 9.8। তো এখান থেকে তুমি ইজিলি মিউ কে এর ভ্যালুটা বের করতে পারবা। তো এখান থেকে মিউ কে এর ভ্যালু এখানে কত আসবে একটু আমাকে কমেন্টে জানাই দাও। এখান থেকে মিউ কে এর ভ্যালুটা কত আসবে একটু আমাকে কমেন্টে জানাই দাও। হ্যাঁ, এখান থেকে আমাদের মিউ কে এর ভ্যালুটা কত আসবে। তো এখান থেকে তুমি মিউ কে, অ্যাকচুয়ালি এটা আমার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, এটাই আমার আসলে জানতে চাওয়া হয়েছে। ওকে, এটা অ্যাকচুয়ালি আমার জানতে চাওয়া হয়েছে। তো এটা আমাদের প্রথম ম্যাথ, 4.25। তো মিউ কে এর ভ্যালু আসতেছে, ইমনের উত্তর দেখে আমি বললাম 4.25, যেটা কিনা আমার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। মিউ কে হচ্ছে আমার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, আচ্ছা, ওকে। তা আমরা চারটা কেস দেখবো। তো কেস 1 এ খেয়াল করো, আমাদের এটা একটা সারফেস। ওকে, এটা একটা সারফেস। এই সারফেসে একটা বস্তু রাখা, যেই বস্তুর ভর আমাদের, সে ফর এক্সাম্পল আমরা ধরলাম এই ভরটা হচ্ছে আমার m1। এই ভরটা আমার কি বলতো? m1। আর এই যেই সারফেসের উপরে এই বস্তুটা রাখা, সারফেসটা অমসৃণ, মানে সারফেসে কি আছে? সারফেসে আমাদের ঘর্ষণ ধর্ম আছে। হ্যাঁ, আশরাফি লুবনা, মিউ কে এটা একটা কনস্ট্যান্ট মান, অলওয়েজ পজিটিভই হবে। আচ্ছা, হ্যাঁ, আবার পুলি আসছে। আমরা কিন্তু পুলি আবার পড়ছিলাম, মনে আছে? পুলি একবার পড়ছিলাম, বাট তখন কিন্তু আমি ঘর্ষণ এটা চিন্তা করি নাই। এখন আমরা ঘর্ষণটা চিন্তা করব। ওকে, এখন আমি কি করব? ঘর্ষণটা চিন্তা করব। আচ্ছা, তো এবার দেখো, এবার সেটা হচ্ছে, এটা মনে করো একটা বস্তু m1, এটা যেই সারফেসের উপর রাখা, সেই সারফেসটা অমসৃণ, মানে সেখানে ঘর্ষণ বল আছে। আচ্ছা, তো এই দেখো, এই m1 ভরের বস্তুটা একটা সুতার সাহায্যে দেখো এই পুলিতে বাঁধা।
আমি পুলিটা একটু সুন্দর করে আঁকি, M1 ভরের বস্তুটা একটা পুলির সাথে আটকানো। এই ধরো আমার সেই পুলিটা, তো M1 ভরের বস্তুটা এই দেখো সুতা দিয়ে পুলির সাথে, এটা নীল কালারের সুতা, এই সুতার সাহায্যে আটকানো। ওকে, এই যে ধরো দুইটা বস্তু আটকানো, তো একটা হচ্ছে আমার M1 বস্তু আর আরেকটা হচ্ছে আমার M2 বস্তু। তো এখানে আমার আরেকটা বস্তু খেয়াল করো, এই যে আমার আরেকটা বস্তু যেটার ভর কত, যেটার ভর হচ্ছে আমার M2, ভর হচ্ছে আমার M2। হ্যাঁ, আচ্ছা, তো আমার এখানে কি বলছে, তো আমার এখানে বলছে যে M2 বস্তুটা অনেক ভারী, যার কারণে এই M2 বস্তুটা নিচের দিকে নামতেছে, যার ফলে M1 কোন দিকে যাবে, ডান দিকে যাবে। বুঝতেছো তো না? আমি ধরলাম যে M2টা অনেক বড়, M2 ইজ গ্রেটার দেন কি M1, এবং আমি বললাম যে এই সমগ্র সিস্টেমটা এ ত্বরণে গতিশীল। তার মানে হচ্ছে এ ত্বরণে গতিশীল মানে M2 ভরের বস্তুটা ভারী যেহেতু, তাহলে M2 ভরের বস্তুটা নিচের দিকে নামবে, আর M2 নিচের দিকে নামলে M1টা কোন দিকে যাবে, ডান দিকে যাবে। তার মানে M2 ভরের বস্তুটা নিচের দিকে যে ত্বরণে নামবে, M2 ভরের বস্তুটা নিচের দিকে যে ত্বরণে নামবে, আমি ধরলাম M2 ভরের বস্তুটা নিচের দিকে n এর ত্বরণে নামতেছে, তাহলে M1 ভরের বস্তুটা n এর ত্বরণে কোন দিকে যাবে বলো তো, n এর ত্বরণে ডান দিকে যাবে। M1 ভরের বস্তুটা n এর ত্বরণে কোন দিকে যাবে, n এর ত্বরণে ডান দিকে যাবে। এটা হচ্ছে আমার কথা। আচ্ছা, হ্যাঁ, হেডিং দিবা পুলিতে ঘর্ষণ সম্পর্কিত আলোচনা। আচ্ছা, তো এবার দেখো, তো আমি বলছিলাম যে এই জায়গায় কি আছে, এই জায়গায় ঘর্ষণ বল আছে, কারণ আমি বলছিলাম যে আসলে আমরা এখন এই M1 বস্তুটা যে সারফেসের উপর রাখা, ওই সারফেসটা ঘর্ষণ যুক্ত। তার মানে এখানে কি থাকবে, ঘর্ষণ বল থাকবে, আর ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে। যেহেতু এই বস্তুটা ডান দিকে n এর ত্বরণে যাওয়ার চেষ্টা করতেছে, তাহলে এই সারফেসটা এই বস্তুর উপর কি করবে বলতো, বাম দিকে আমাদের কি ঘর্ষণ বল দিবে। তো ধরলাম গতিশীল যেহেতু, তো গতীয় ঘর্ষণ বল আমরা Fk টা প্রয়োগ করলাম, ইচ্ছা। তার মানে এখানে ঘর্ষণ বল Fk টা কাজ করবে কোন দিকে, বাম দিকে। কেন? কারণ যেহেতু এই M2 ভরের বস্তুটা নিচের দিকে নামতেছে আর M1 ভরের বস্তুটা ডান দিকে যাচ্ছে, তো গতির বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। তাহলে M1 ভরের বস্তুটা ডান দিকে গতিশীল n এর ত্বরণে, তাই এই এর বিপরীত দিকে কি কাজ করবে, ঘর্ষণ বল কাজ করবে। Fk গতীয় ঘর্ষণ বল দিলাম, সমস্যা নেই, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, তারপরে আমরা সবাই জানি কি বলতো, আমরা জানি M2 তো না পৃথিবী, তাহলে এই বস্তুকে M2G বলে, নিচের দিকে আকর্ষণ করবে। সিমিলার ওয়েতে এটা M1 তো না, তাহলে পৃথিবী এই M1 ভরের বস্তুকে কি বলতো, M1G বলে কি করবে, নিচের দিকে আকর্ষণ করবে, নিচের দিকে। আবার আমরা সবাই জানি সুতা দিয়ে যদি কোনো বস্তুকে বাঁধা থাকে, তাহলে সেখানে কি হয়, সুতার টান বল কাজ করে, আমি আর বেশি বারে ব্যাখ্যা করব না। আমরা জানি যে এই পুলিটা এই বস্তুকে যে বলে টানবে, সুতার সাহায্যে যে বলে টানবে, সেই সুতার টানকে আমরা টি ধরলাম, আর একই সুতায় সুতার টান একই হয়, এখানেও আমার সুতার টান কি হবে, টি হবে। সুতার টান সম্পর্কিত আমরা আলোচনা একটা লেকচার পুরোটা গেছে, আশা করি তোমরা এটা বুঝছো। এই যে M2 ভরের বস্তুকে সুতার মাধ্যমে যে বলে টানবে, সেই টানকে টি ধরলাম, আবার এই M1 ভরের বস্তুকে এই পুলিটা সুতার সাহায্যে যে বলে টানবে, সেটাকে আমরা টি ধরলাম। সেম টি কেন, কারণ একটাই সুতা, একই সুতায় সুতার টান কি হয়, একই হয়। তো এটা আমরা বুঝলাম, একদম আস্তে আস্তে করে পড়তেছে, হ্যাঁ, একদম আস্তে আস্তে করে পড়তেছে। আচ্ছা, তো এবার আমরা দুইটা করে ভর নিয়ে আলোচনা করব। M2 নিয়ে আমরা যদি আলোচনা করি, আমরা যদি M2 ভর নিয়ে কথা বলি, M2 ভর নিয়ে যদি আমি কথা বলি, তাহলে তুমি বলবা আমরা জানি নিউটনের সেকেন্ড ল কি, সেকেন্ড ল হচ্ছে আমার F net ইকুয়াল টু কি বলতো, F net ইকুয়াল টু ma net, আচ্ছা, F net মানে বড় বল মাইনাস ছোট বল। তাহলে এই বস্তুর উপরে নিচের দিকে বল কাজ করতেছে কোনটা, M2G, আর এই বস্তুর উপরে ঊর্ধ্বমুখী বল কাজ করতেছে কোনটা, T। এই বস্তুটা যেহেতু নিচের দিকে n এর ত্বরণে নিম্নগামী, তাই নিচের দিকের ফোর্সটা নিশ্চয়ই বড় আর উপরের দিকে ফোর্সটা ছোট। তাহলে আমরা কি লিখতে পারবো, F net সমান M2G মাইনাস কি বলতো, M2G মাইনাস T লিখতে পারবো। তাহলে ইকুয়াল টু কি বলতো, ইকুয়াল টু আমরা ma net আমরা লিখতে পারবো, ma net আমরা কি করতে পারবো বলতো, ma net আমরা লিখতে পারবো। ওকে, ইকুয়াল টু আমরা ma netটা লিখতে পারবো। এবার এখান থেকে খেয়াল করো, M2 এর জন্য আমার কাজ করা শেষ। এবার আমরা M1 এর জন্য যদি কাজ করি, M1 তো M1 এর বস্তুর জন্য যদি তুমি চিন্তা করো, M1 বস্তুর জন্য, তো M1 ভরের বস্তুটা যে সারফেসে রাখা, যে সারফেসটা এই বস্তুর উপর সারফেসের সাথে লম্ব বরাবর কি দিবে, প্রতিক্রিয়া বল বা R দিবে। সারফেসের সাথে লম্ব বরাবর কি দিবে, প্রতিক্রিয়া বল বা R দিবে। তাহলে M1 বস্তুর জন্য যদি চিন্তা করো, M1 বস্তুর উপর ডান দিকে কোন ফোর্স কাজ
করে টি, আর m1 বস্তুর উপরে বাম দিকে কোন ফোর্স কাজ করে Fk। যেহেতু m1 ভরের বস্তুটা ডান দিকে n এর ত্বরণে গতিশীল, তাই নিশ্চয়ই টি বলটা বড় আর Fk টা ছোট, তাই নিউটনের সেকেন্ড ল অনুযায়ী আমি লিখতে পারবো টি মাইনাস Fk ইকুয়াল টু কি লিখতে পারবো বলো তো, টি মাইনাস Fk ইকুয়াল টু আমি কি লিখতে পারবো m1 ইন্টু nnet লিখতে পারবো, m1 ইন্টু কি লিখতে পারবো m1 ইন্টু nnet লিখতে পারবো। ওই যে Fnet ইকুয়াল টু mnet থেকে আমি এই লাইনটা লিখতে পারবো। এক্স্যাক্টলি ঠিক বলছো, অনেকেই তুমি এটা বুঝে যাচ্ছ, তো Fk, তো Fk এর ফর্মুলা কি, Fk এর ফর্মুলা হচ্ছে μk ইন্টু r, μk ইন্টু r ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ইকুয়াল টু m1 ইন্টু nnet আমরা লিখতে পারবো। তো এখানে r আর m1g সমান, কারণ উপর দিকেও বস্তু যাচ্ছে না নিচের দিকেও বস্তু নামতেছে না, তাই m1g আর r এরা কি ইকুয়াল, তো r এর জায়গায় তুমি m1g লিখতে পারবে, তাহলে t মাইনাস μk ইন্টু কি বলতো m1g ইকুয়াল টু কি বলতো m1 ইন্টু nnet, এটা তুমি লিখতে পারবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা তুমি কি করবা এই পর্যন্ত তোমার আনা শিখতে হবে, কিভাবে আমি এই পর্যন্ত আনলাম এবং কিভাবে আমি এই লাইনটা আনলাম, এই লাইনগুলো জাস্ট জানতে হবে আর কিছুই না। অ্যাডমিশনের জন্য খুব কাজে দিবে এইগুলা, অ্যাডমিশনের জন্য এগুলা অনেক বেশি কাজে দিবে। ওকে, এটা আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আশা করি তোমরা বুঝতে পারছো, ওকে, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে কেস 1। এবার আমরা যদি কেস 2 এর জন্য জানাও, কমেন্টে জানাও যেটা আমরা বুঝতে পারলাম কিনা। এবার কেস 2 এর জন্য লেখো, কেস 2 তে আমরা কি করব, কেস 2 তে আমরা সেম দুটা পুলি আঁকবো। দেখো কেস 2 লেখো, কেস 1 শেষ, এবার কেস 2 লেখো। কেস 2 তে দেখো এখানে একটা পুলি লাগানো, এখানে সেম চিত্রটা আবার আঁকবা, সেম চিত্রটাই আবার আঁকবা। তো এখানে আমাদের বস্তু ছিল একটা, যেই বস্তুর ভর কি ছিল, যেই বস্তুর ভর ছিল আমার m1, আর এখানে আমাদের আরেকটা বস্তু ছিল, মানে m1 বস্তুটা পুলিতে সুতার সাহায্যে লাগানো। এই দেখো এটা আমাদের সেই পুলি, তো সুতার সাহায্যে আমাদের আরেকটা বস্তু লাগানো। এখানে হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের m2। ওকে, এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমার m2। আচ্ছা, তো আমরা কি করব, আমরা বাহ্যিক এজেন্ট মানে আমি ফারহান, এবার কি হবে, আমি এই বস্তুটার উপরে বল প্রয়োগ করলাম, F বল প্রয়োগ করলাম, বাহ্যিক এজেন্ট বা আমরা এই বস্তুর উপর কি করলাম F বল প্রয়োগ করলাম, F মানের বল। তাহলে এবার খেয়াল করো, এই বস্তুর উপর ডান দিকে আমরা বল প্রয়োগ করলাম, ডান দিকে F মানের ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম, এই যে F মানের বল আমরা ডান দিকে প্রয়োগ করলাম। ওকে, F মানের বল। আচ্ছা, তাহলে এই বস্তুর উপরে ডান দিকে যদি আমরা F মানের বল প্রয়োগ করি, তা আমি বললাম যে এই F মানের বল প্রয়োগ করার ফলে এই m1 ভরের বস্তুটা ডান দিকে মুভ করতে লাগলো। তাহলে কি হবে, m1 ভরের বস্তুটা ত্বরণ কোন দিকে, m1 ভরের বস্তুটা ত্বরণ বা nnet কোন দিকে বলো তো, ডান দিকে। m1 ভরের বস্তু যদি ডান দিকে মুভ করে, m2 ভরের বস্তু কি হবে, আপনা আপনি উপরের দিকে উঠবে না, কারণ দেখো এটা ডানে মুভ করলে এই m2 ভরের বস্তু আপনা আপনি কোন দিকে উঠবে, উপরের দিকে উঠবে। তো এটা যে ত্বরণে ডান দিকে যাবে, এটা সেম ত্বরণে আসলে ঊর্ধ্বগামী হবে, সেম ত্বরণে। তো এটা ধরলাম আমরা n এর ত্বরণে কি হবে, n এর ত্বরণে ঊর্ধ্বগামী হবে। এটা আমাদের কি বলতো, n এর ত্বরণে ঊর্ধ্বগামী হবে। ওকে, আচ্ছা, তো এবার আমরা ইকুয়েশন লিখবো। তো যেহেতু সুতার সাহায্যে আটকানো, এখানে আমাদের কি কাজ করবে, সুতার টান বল কাজ করবে, এখানে সুতার টান বল কাজ করবে। আর সুতার টান বল, তো সুতার টান বলটা এখানে কিভাবে কাজ করবে, আমরা সবাই জানি যে এই পুলিটাই m2 ভরের বস্তুকে টানবে, টি বলে টানবে, আবার এই পুলিটা এই m1 ভরের বস্তুকে টানবে, টি বলে টানবে। ওকে, টি সুতার টান বল টানবে, m1 ভরের বস্তুকে টানবে, আবার m2 ভরের বস্তুকেও এই পুলিটা টানবে, টি বলে। ওকে, টি বলে টানবে। আচ্ছা, তো এবার খেয়াল করো, এবার সেটা হচ্ছে আমরা এখানে আবার আমরা ইকুয়েশন অ্যাপ্লাই করব। তো আমরা জানি m2 ভরের বস্তু নিচের দিকে কি কাজ করবে বলো তো, m2g পরিমাণ, মানে পৃথিবী m2g বলে আকর্ষণ করবে, আবার এই m1 ভরের বস্তুকেও নিচের দিকে পৃথিবী m1g বলে আকর্ষণ করবে। আবার এই সারফেসটা এই m1 ভরের বস্তুর উপর তলের উপরের দিকে লম্ব বরাবর, তলের সাথে লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল দিবে, সেই প্রতিক্রিয়া বলটা কি বলতো, সেই প্রতিক্রিয়া বলটা হচ্ছে আমার r মানের একটা প্রতিক্রিয়া বল দিবে, যেটা সারফেসের সাথে লম্ব বরাবর কাজ করে, r। ওকে, আচ্ছা, তো এবার খেয়াল করো, এবার এখান থেকে যেহেতু এই বস্তুটা ডান দিকে n এর ত্বরণে গতিশীল, আর যেহেতু সারফেসটা অমসৃণ,
তাহলে মাস্ট বি এই m1 ভরের বস্তুর উপর একটা ঘর্ষণ বল কাজ করবে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন যে এক্ষেত্রে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে একটু আমাকে কমেন্টে জানাও। ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে একটু আমাকে কমেন্টে জানাও। জোহানা, অবশ্যই তুমি দ্রুত সুস্থ হয়ে আমাদের লাইভ ক্লাসে ফেরত আসো বা আমাদের লাইভ ক্লাসে জয়েন করো, এটা আমরা চাবো। অবশ্যই তুমি নিজের খেয়াল রাখবে এবং অবশ্যই প্রপার রেস্ট নিবে। ওকে জোহানা হোসেন, তুমি আমার রেগুলার স্টুডেন্ট, আমি জানি রেগুলার সবসময় আমার ক্লাস করে, আমি জানি। আচ্ছা যাই হোক ওকে এক্স্যাক্টলি। তাহলে আমাকে বলবা যে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বলটা। তো এক্ষেত্রে ঘর্ষণ বল ধরলাম আমরা এফ কে, এটা কাজ করবে কোন দিকে, এটা কাজ করবে ডান দিকে। এফ কে এটা কোন দিকে কাজ করবে, ডান দিকে কাজ করবে। কেন? কারণ ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে। এই বস্তুর গতি কোন দিকে, বামে, এন এর ত্বরণ মানে এই বস্তুটা এই এফ বল প্রয়োগের ফলে বাম দিকে মুভ করতেছে। তো বাম দিকে যেহেতু মুভ করতেছে তাই ঘর্ষণ বলটা কাজ করবে তার বিপরীত দিকে, বা কোন দিকে বলো তো, তার বিপরীত দিকে বা ডান দিকে, এফ কে। ওকে আচ্ছা, তাহলে এক্স্যাক্টলি রাইট সাইডে বা ডানে, এক্স্যাক্টলি। তো এখান থেকে তুমি ইকুয়েশন লিখতে পারবে না, ইকুয়েশন তুমি যদি m2 এর জন্য ইকুয়েশন লিখতে চাও, m2 এর জন্য m2, যেহেতু আমরা ওই f net ইকুয়াল টু, আচ্ছা লিখি এটা তোমাদের সুবিধাও যদি হয়, f net ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, m2 ইনটু কি বলো তো, a net, m2 ইনটু কি লিখতে পারবো, a net। তো f net এর জায়গায় কি লিখবো, বড় বল মাইনাস ছোট বল। যেহেতু এই বস্তুটা উপরের দিকে উঠতেছে তাহলে এই t বলটা বড় আর m2g বলটা ছোট, তাহলে বড় বল মাইনাস ছোট বল মানে কি t মাইনাস m2g ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ইকুয়াল টু m2 ইনটু a net আমরা লিখতে পারবো। এটা হচ্ছে আমার m2 এর জন্য ইকুয়েশন। সিমিলার ওয়েতে আমরা m1 এর জন্য ইকুয়েশন লিখতে পারবো না, m1 এর জন্য ইকুয়েশন, যেহেতু বস্তু n এর ত্বরণে ডান দিকে মুভ করতেছে তাহলে f বলটা বড় আর f এর, দেখো ভাই এভাবে চিন্তা করতে পারো, ত্বরণের দিকে কোন ফোর্সটা কাজ করতেছে, f, তাহলে f টা হচ্ছে f এর আগে তুমি প্লাস দিবা, বাকি ফোর্সগুলোর আগে তুমি মাইনাস দিবা। বাকি ফোর্স কে কে, f কে, গতীয় ঘর্ষণ বল আবার সুতার টান, তার আগে মাইনাস দিয়ে দিলা, ইকুয়াল টু কি হবে বলো তো, ইকুয়াল টু m1 ইনটু a net আমরা লিখতে পারবো। তো এখান থেকে আমরা f মাইনাস f কে কি মিউ কে ইনটু r মাইনাস ক্যাপিটাল টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, মাইনাস ক্যাপিটাল টি ইকুয়াল টু m1 ইনটু a net লিখতে পারবো। আর r এর ভ্যালু কত, r এর ভ্যালু তো r ইকুয়াল টু হচ্ছে আমার m1g। এখান থেকে f মাইনাস r এর ভ্যালু হচ্ছে আমার m1g, তাহলে মিউ কে ইনটু m1g মাইনাস t ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, m1 ইনটু a net আমরা লিখতে পারবো, যেখানে f মানে হচ্ছে আমাদের দ্বারা প্রযুক্ত বল বা বাহ্যিক এজেন্ট দ্বারা প্রযুক্ত বল। ওকে, তো এটা হচ্ছে আমার a net, এক্স্যাক্টলি। তাহলে এই কোয়েশনটা তুমি লাস্ট লাইন পর্যন্ত লিখতে পারলে হচ্ছে তোমার সার্থকতা। হ্যাঁ, লাস্ট লাইন পর্যন্ত তুমি লিখতে পারলে হচ্ছে, লাস্ট লাইন লিখতে পারলে তুমি এই টাইপের ম্যাথগুলো সবই পারবা। লাস্ট লাইন পর্যন্ত তুমি লিখতে পারলেই তুমি এই টাইপের ম্যাথ, সব ধরনের ম্যাথ তুমি পারবা ইনশাল্লাহ। ওকে, 3 নিয়ে যদি কথা বলি, কেস 3, তো এবার লেখো কেস 3, যেটা কিনা আমাদের অনেক অ্যাডমিশন টেস্টেড। তো যাই হোক, তাহলে কেস 3, তাহলে এবার দেখো, এবার আমরা কেস 3টা একটু অন্যরকম। তা আমাদের হেলানো তল, দুই পাশে হেলানো, আমরা কিন্তু এতদিন এক পাশে হেলানো এরকম তল দেখছিলাম, বাট এটা আসলে দুই পাশে হেলানো, এই পাশেও হেলানো এই পাশেও হেলানো। ওকে, তো এই অ্যাঙ্গেলটা আমাদের হচ্ছে θ1 অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের θ2 অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা θ1 আর এই অ্যাঙ্গেলটা আমাদের θ2। আচ্ছা হ্যাঁ, জার্নিটা তো টাফ নাইরিন আঞ্জুম, অবশ্যই জার্নি টাফ। বিশেষ করে তুমি বলতে পারো তোমার লাইফের, একাডেমিক লাইফের সবচেয়ে টাফেস্ট মুহূর্ত কোনটা, এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট লাইফ। টাফ বলতেছে মানে এই না যে ভয় দেখাচ্ছে, সচেতন করতেছি। যদি বলো ভাইয়া ভয় দেখাচ্ছে, না, সচেতন করতেছি, হ্যাঁ, অ্যাওয়ার্ড করতেছি, ঠিক আছে। ইন্টারমিডিয়েটের টাইমটা অনেক বিশাল, মানে ইন্টারমিডিয়েটের পড়াশোনা অনেক বিশাল, অনেক পড়তে হয়, অনেক। তো এটা হচ্ছে কথা। আর আমরা টিচাররাও কিন্তু অনেক টপিক বাদ দিই, এটা আমাদেরও প্রবলেম, আমাদের টিচারদেরও প্রবলেম যে আমরা অনেক টপিক বাদ দিয়ে পড়াই। তো যারা বাদ দিয়ে পড়ায় তাদের কাছে পড়লে বা তুমি যদি না বুঝতে পারো যে সেই টিচার টপিক বাদ দিচ্ছে, অনেক ইম্পর্টেন্ট টপিক যেটা কিনা আমাদের একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনও আসতে পারে, তো তখন কিন্তু তোমাদেরই ক্ষতি। তো এটা হচ্ছে অনেক প্রবলেমেটিক একটা বিষয়, ঠিক আছে। ইন্টারমিডিয়েট পড়তে হবে, অনেক স্টাডি করতে হবে। ইনশাল্লাহ পারবা, মন খারাপ করার কোনো কারণ নেই, টেনশন করার কোনো কারণ নেই, ইনশাল্লাহ পারবা। সবাই পারছে, আমরা পারছি, তোমরা পারবা। এর মধ্যে দিয়ে আমরা গেছি, আমাদের আব্বা আমারাও গেছে, তোমরাও যাবা। আচ্ছা, তো দেখো, এটা আমার θ1, এটা আমার θ2। হ্যাঁ, তো আমাদের এখানে একটা বস্তু আছে, যে বস্তুটার ভর আমার m1 ভর, এই বস্তুটার ভর কত, m1। আবার এখানে আমার আরেকটা বস্তু আছে, এই বস্তুর ভর আমার কি বলতো, এই বস্তুর ভর আমার m2। ওকে, এবং এই দুটা বস্তু পুলির সাথে আটকানো, এই ধরো আমার পুলি, এটা আমাদের পুলি, তো এই পুলির সাহায্যে এই দুটা বস্তু আটকানো। ওকে, পুলিতে অবশ্যই সুতার সাহায্যে এই দুটা বস্তু আটকানো। তো খেয়াল করো, এই ধরো আমার সুতার সাহায্যে এই m1 ভরের বস্তু আর এই m2 ভরের বস্তু সুতার সাহায্যে আটকানো। ধরো এই যে পুলির মাধ্যমে সুতার সাহায্যে আটকানো। ধরো এই যে আমার সুতা, লাল কালার দিয়ে যে আঁকতেছে তা কি বলতো, আমার সুতা, তা হচ্ছে আমার সুতা। তো এবার কথা হচ্ছে, এখান থেকে তোমার কি আসতে পারে,
তো এখান থেকে আমরা ইকুয়েশন বের করার চেষ্টা করি। আমি বললাম যে এই হেলানো তলগুলো হচ্ছে অমসৃণ। এই হেলানো তলগুলো কি বলতো, এই একদম ঠিক বলছো, এমনি প্র্যাকটিস করে দেখছে, ধাপ করে মুখস্থ বলে দিতে পারে। এক্স্যাক্টলি ঠিক বলছো শাহরিয়ার খান, ঠিক বলছো। আচ্ছা, তো যাই হোক, তো এবার দেখো কি বললাম আমি, সেটা হচ্ছে যে এই দুটা বস্তু। হ্যাঁ, আচ্ছা, তো আমি তোমাকে ধরে নিলাম বা আমি বললাম যে M2 ভরের বস্তুটা বড়, M2 ভরটা বড়, মানে এই ভরটা বেশি আর এই ভরটা কম। তাহলে আমি ধরলাম যে এই কেসের জন্য M2 ইজ গ্রেটার দেন কি বলতো M1। তুমি বাসায় M1 ইজ গ্রেটার দেন M2 এর জন্য তুমি করে দেখবা। আমি বললাম যে M2 ভরের বস্তুটা বড় M1 ভরের তুলনায়। তাহলে খেয়াল করো, তাহলে এই M2 ভরের বস্তু কি হবে, যেহেতু এটা অনেক ভারী আর এটা হালকা, তাহলে M2 ভরের বস্তুটা নিচের দিকে নামবে, তাহলে M1 ভরের বস্তুটা কি হবে, উপর দিকে উঠবে। যেহেতু দড়ির সাহায্যে দুটো বস্তু বাঁধা, দড়ি বা সুতার সাহায্যে, দড়ির সাহায্যে দুটো বস্তু বাঁধা, তাহলে M2 ভারী হলে M2 নিচে নামবে, তাহলে M1 কোন দিকে উঠবে, উপর দিকে উঠবে। তাহলে M2 ভরের বস্তুর ত্বরণ কাজ করবে বা নিট ত্বরণ কাজ করবে কোন দিকে, নিচের দিকে A নেট, আর M1 ভরের বস্তুর নিট ত্বরণ কাজ করবে কোন দিকে, উপরের দিকে। তাহলে A নেট কাজ করবে কোন দিকে, A নেট কাজ করবে উপরের দিকে, আর এক্ষেত্রে A নেট কাজ করবে কোন দিকে, এক্ষেত্রে A নেট কাজ করবে নিচের দিকে, কারণ যেহেতু এটা ভারী এটা নিচে নামবে। তো এটা নিচে নামলে আপনা আপনি ভাবে M1 কোন দিকে উঠবে, M1 উপরের দিকে উঠবে, এটা হচ্ছে নিয়ম আপনা আপনি। আচ্ছা, তো এবার এখান থেকে যদি তুমি ইকুয়েশনগুলো সাজাতে চাও বা যদি তুমি ইকুয়েশনগুলো বুঝতে চাও, এখান থেকে যদি তুমি ইকুয়েশনগুলো সাজাতে চাও, ওকে, তোমরা একটু বলো যে সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা বা ফ্রেমিংটা ঠিক আছে কিনা। তো আমরা জানি M1, তাই তো, যে কোনো বস্তুর mg কাজ করে কোন দিকে, যে কোনো বস্তুর উপর M1g কাজ করে নিচের দিকে। তো M1g কে দুটো উপাংশে ভাঙানো যায়, একটা x অক্ষ বরাবর আর একটা কি বলতো y অক্ষ বরাবর। আমরা সবাই জানি, এগুলো তো আশা করি সবাই জানি, একটা এই বরাবর উপাংশ, একটা এই বরাবর উপাংশ। তো এই অ্যাঙ্গেল θ1 হলে আমার এই পাশের অ্যাঙ্গেল কত হবে, এটা আমার θ1 হবে, যার ফলে এই বরাবর উপাংশের নাম কি পাবো, M1g cos of θ1, M1g cos of θ1। আর এই উপাংশের নাম কি পাবো, এই উপাংশের নাম পাবো হচ্ছে M1g sin of কি বলতো, M1g sin of θ1। সিমিলার ওয়েতে এই M2 ভরের বস্তুর mg কেও যখন তুমি দুটো উপাংশে ভাঙবা, আমরা জানি যে কোনো বস্তুর উপর M2g পরিমাণ বল পৃথিবী এই M2 ভরের বস্তুর উপর আকর্ষণ করবে। এটাকেও দুটো উপাংশে ভাঙতে পারো, একটা হচ্ছে উলম্ব উপাংশ বা y অক্ষ বরাবর, একটা হচ্ছে উলম্ব উপাংশ বা y অক্ষ বরাবর, আর একটা হচ্ছে আনুভূমিক উপাংশ বা x অক্ষ বরাবর। এই অ্যাঙ্গেল θ2 হলে জ্যামিতিক প্রক্রিয়ায় এই অ্যাঙ্গেলটা কত হবে, θ2, যার ফলে M2g এই বরাবর উপাংশের নাম কি হবে, M2g cos of θ2, আর এই বরাবর উপাংশের নাম কি হবে বলো তো, M2g sin of θ2। ওকে, তারপর আমরা জানি তলের উপর কোনো বস্তু রাখলে, সারফেসের উপর কোনো বস্তু রাখা হলে সারফেসের সাথে লম্ব বরাবর কি কাজ করে, সারফেসের সাথে লম্ব বরাবর কাজ করে প্রতিক্রিয়া বল, যাকে আমরা আর বলি। সিমিলার ওয়েতে এখানে আমি R2 ধরলাম, R2, এটাকে আমি R2 ধরলাম, আবার হ্যাঁ এটাকে আমি R2 ধরলাম, আবার সিমিলার ওয়েতে এইটাও এই M1 ভরের বস্তু সারফেসের উপর রাখা, তো সারফেসের সাথে লম্ব বরাবর এখানে কি কাজ করবে, প্রতিক্রিয়া বল, যাকে আমরা R1 ধরতে পারি। প্রত্যেকটা উপাংশ ভাঙানো এবং প্রত্যেকটা মেথড বা প্রত্যেকটা মানে এখানে যা যা করলাম প্রত্যেকটা বল ভাঙানো তোমরা বুঝছো কিনা একটু জানো তো। প্রত্যেকটা বল ভাঙানো, আগের যা যা আমরা পড়ছি কনসেপ্ট, নতুন কোনো কনসেপ্ট এখানে নাই, যা যা আমরা পড়ছি তাই আমরা এখানে অ্যাপ্লাই করছি, যা যা আমরা পড়ছি তাই এখানে আমরা অ্যাপ্লাই করছি। এখনো কিন্তু পুরোপুরিভাবে আমরা সবকিছু দিতে পারি নাই। হ্যাঁ, আমরা জানি সুতার সাহায্যে যেহেতু বস্তুগুলো আটকানো, তাহলে সুতার টান বল কাজ করে। তো সুতার টান বল কাজ করে মানে হচ্ছে এই পুলিটা M2 ভরের বস্তুকে টানবে, সুতার সাহায্যে টানবে, টি বল, টি টানবে, তাহলে টান বল কাজ করবে কত, টি, যেহেতু একটাই সুতা টান বল সেম হবে। এই পুলিটাও এই M1 ভরের বস্তুকে সুতার সাহায্যে টানবে, টান বল সেম হবে, টি হলে এটাও হবে টি, কারণ একটাই সুতা তাই। ওকে, সবটা বুঝতে পারছো? দেখো তো সবটা ভাঙানো বুঝতে পারছো কিনা, সুন্দর করে চিত্রটা আঁকবা। আচ্ছা, তো এবার দেখো, এবার যেহেতু এই বস্তুটা উপরের দিকে এন এর ত্বরণে উপরের দিকে উঠতেছে, তো আমি বলছিলাম তো সারফেসটা অমসৃণ, মানে এখানে অবশ্যই কি আছে, এখানে অবশ্যই ঘর্ষণ বল আছে। আমি বলছিলাম সারফেসটা অমসৃণ মানে এখানে অবশ্যই ঘর্ষণ বল আছে, আর ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে। যদি এই বস্তুটা ঊর্ধ্বগামী হয় এন এর ত্বরণে, এই বস্তুটা যদি ঊর্ধ্বগামী হয় তাহলে ঘর্ষণ বল কাজ করবে তার ঠিক বিপরীত দিকে, গতির। এফ কে ধরলাম ঘর্ষণ বলকে, তাহলে এফ কে কাজ করবে কোন দিকে, বিপরীত দিকে, গতি ও ঘর্ষণ বল। সিমিলার ওয়েতে এক্ষেত্রে এই M2 ভরের বস্তুটা নিচের দিকে নিম্নগামী, এন এর ত্বরণে নিম্নগামী, তাহলে এই সারফেসেও ঘর্ষণ বল আছে, এই সারফেসেও কি আছে বলতো, এই সারফেসেও ঘর্ষণ বল আছে। আমি ধরলাম দুইটা
সারফেস ডিফারেন্ট সারফেস, এই সারফেসটা আর এই সারফেসটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালের সারফেস, তাহলে এই সারফেসে যে ঘর্ষণ বল আমি পাবো এই সারফেসে কিন্তু সেম ঘর্ষণ বল আমি পাবো না যদি দুইটা সারফেস ডিফারেন্ট ম্যাটেরিয়ালের হয়। তো আমি ধরলাম এই সারফেসের জন্য আমরা যে ঘর্ষণ বল পাবো তাকে আমরা Fk1 ধরলাম, আর এই সারফেসের জন্য আমরা যে ঘর্ষণ বল পাবো তাকে আমরা Fk2 ধরলাম। যেহেতু বস্তু নিম্নগামী n এর ত্বরণে, তাহলে তার উল্টা দিকে মানে তার ঊর্ধ্বগামী ভাবে কি কাজ করবে, ঊর্ধ্বগামী ভাবে আসলে আমার কি কাজ করবে, Fk টা কাজ করবে বা গতীয় ঘর্ষণ বল কাজ করবে। এটাকে আমি ধরলাম Fk2 ধরলাম, কারণ আমি ধরলাম দুইটা সারফেস ডিফারেন্ট দুইটা সারফেস, তাই আমার দুইটা সারফেসের ঘর্ষণ বলটাও কি হবে, ডিফারেন্ট হবে। ওকে, এক্স্যাক্টলি রহিমা, এক্স অক্ষ বরাবর সুতার টান বলও কাজ করবে, আমি সুতার টান বলটাও এখানে এঁকে দিলাম Fk2, আর এটা আমার কি বলতো Fk1, গতির বিপরীত দিকে আমার Fk কাজ করে বা গতীয় ঘর্ষণ বল কাজ করে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে করে আগে, হ্যাঁ আস্তে আস্তে করে, এতটুকু আমরা বুঝলাম, এতটুকু। তো এবার আমরা m1 এবং m2 দুইটা বস্তুর জন্য আমরা কি লিখতে পারবো, ইকুয়েশন চাইলে লিখতে পারবো, দুইটা বস্তুর জন্য আমরা ইকুয়েশন চাইলে লিখতে পারবো। তো m1 ভরের বস্তুর জন্য যদি ইকুয়েশন লিখি, m1 ভরের বস্তুর জন্য আগে আমরা y অক্ষ বরাবর ইকুয়েশন লিখি, y অক্ষ বরাবর, তার মধ্যে জানি যে y অক্ষ বরাবর উপরের দিকের বল আর y অক্ষ বরাবর নিচের দিকের বল কি হবে, ইকুয়াল হবে। তাহলে m1 বস্তুর জন্য r1 সমান আমি কি লিখতে পারবো, r1 সমান m1g cos of θ1 আমি লিখতে পারবো। m1 বস্তুর জন্য যদি আমি y অ্যাক্সিস বরাবর যদি আমি কি করি, ফর্মুলা প্রয়োগ করি y অ্যাক্সিস বরাবর, আর x অক্ষ বরাবর যদি আমি ফর্মুলা প্রয়োগ করি, x অক্ষ বরাবর আমরা ফর্মুলা জানি x অক্ষ বরাবর f net ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, m1 ইনটু আমরা a net লিখতে পারবো। দি ফর্মুলা আমরা x অক্ষ বরাবর, এটা আমার x অক্ষ, এটা আমার y অক্ষ, x অক্ষ বরাবর অ্যাপ্লাই করি। তাহলে এখানে খেয়াল করো f net ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, বড় বল পজিটিভ হবে, বাকি বা এটা তুমি চিন্তা করতে পারো, ত্বরণের দিকে যে ফোর্সটা কাজ করবে এটা পজিটিভ, আর ত্বরণের অপোজিট দিকে যে ফোর্সগুলো কাজ করবে এটা নেগেটিভ। তাহলে ত্বরণের দিকে কোন ফোর্সটা কাজ করে, টি, তাহলে টিটা হবে পজিটিভ, তাহলে প্লাস টি। আর ত্বরণের বিপরীত দিকে কোন ফোর্স কাজ করে, m1g sin θ1, আর এখানে কি বলতো Fk1, তাহলে মাইনাস কি হবে, মাইনাস m1g sin কি বলতো, m1g sin θ1 মাইনাস Fk1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি বলতো m1 a net, ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, m1 a net। তারপরে খেয়াল করো এখান থেকে প্লাস টি মাইনাস m1g sin of θ1 মাইনাস Fk1, Fk এর ফর্মুলা কি, Fk এর ফর্মুলা হচ্ছে μk1 ইনটু কি বলতো r1, ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে m1 ইনটু a net। তারপর এখান থেকে μk r1 এর ভ্যালুটা তুমি বসায় দাও, r1 এর ভ্যালু প্লাস টি মাইনাস m1g sin of θ1 মাইনাস μk1 ইনটু r1। তো r1 এর ভ্যালু তুমি জানো m1g cos θ1, তো r1 এর ভ্যালু হচ্ছে আমার m1g cos of কি বলতো, m1g cos of θ1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি বলতো, ইকুয়াল টু m1 ইনটু a net আমরা লিখতে পারবো, ইকুয়াল টু m1 ইনটু a net আমরা লিখতে পারবো। তো এটা হচ্ছে আমার ইকুয়েশন, হ্যাঁ এটা হচ্ছে আমার m1 এর জন্য একটা ইকুয়েশন। মুখস্থ করার দরকার নেই, মুখস্থ থাকবে না, জাস্ট এই ইকুয়েশনটা আমি এই পর্যন্ত কিভাবে আনলাম, প্রসেসগুলা খুব ভালো করে তোমাকে মনে রাখতে হবে। এখন মনে না রাখলে কিন্তু তোমার সামনে মনে থাকবে না, এখনই মনে রাখতে হবে, এখন থেকে তোমার আসলে এগুলো প্র্যাকটিস করে মনে রাখতে হবে। ওকে, এটা গেল m1 ভরের জন্য। সিমিলার ওয়েতে m2 ভরের বস্তুর জন্যও তুমি সেম প্রসেসে কি করতে পারবা বলো তো, সেম প্রসেসে তুমি অ্যাপ্রোচ করতে পারবা, সেম প্রসেসে। তাহলে m2 বস্তুর জন্য তুমি y অক্ষ বরাবর যদি অ্যাপ্লাই করো, y অক্ষ বরাবর, তাহলে y অক্ষ বরাবর উপরের দিকের বল ইকুয়াল টু y অক্ষ বরাবর নিচের দিকের বল, তার মানে কি বলতো r2 ইকুয়াল টু লিখতে পারবা হচ্ছে আমার m2g cos of কি বলতো, m2g cos of θ2, m2g cos of θ2। এটা কোন অক্ষ বরাবর ইকুয়েশন লিখলাম, y অক্ষ বরাবর ইকুয়েশন লিখলাম। এবার x অক্ষ বরাবর ইকুয়েশন যদি তুমি লিখতে চাও, f net ইকুয়াল টু আমরা জানি m2 ইনটু a net আমরা লিখবো, এটা কোন অক্ষ বরাবর, x অক্ষ বরাবর অ্যাপ্লাই করলাম। তো f net আমরা কিভাবে লিখবো, f net লিখবো আমরা কিভাবে, ত্বরণের দিকে যে ফোর্সটা সেই ফোর্সটা পজিটিভ, তাহলে ত্বরণের দিকে কোন ফোর্স, m2g sin θ2, এটা আমার পজিটিভ, তাহলে কি হবে m2g sin of কি বলতো, m2g sin of θ2, ত্বরণের দিকে যেই ফোর্সটা। আর ত্বরণের অপোজিট দিকে কে, অপোজিট দিকে টি আর কি বলতো Fk2 না, ত্বরণের অপোজিট দিকে কে কাজ করতেছে, টি আর Fk2 না, আমি লিখবো মাইনাস টি মাইনাস Fk2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, m2 ইনটু a net আমরা লিখতে পারবো। তাহলে Fk2 জায়গায় তুমি কি লিখতে পারবা, μk2 প্লাস μk2 sin θ2 মাইনাস আগের মতোই, হ্যাঁ f net এর জায়গায় আমরা কি লিখলাম, f net। তো দেখো এই যে m2 ভরের জন্য আমি ইকুয়েশন লিখতেছি, f net ইকুয়াল টু m2 ইনটু a net। তো f net এর জায়গায় এই ইকুয়েশনটা বা এই লাইনটা আমি কিভাবে লিখলাম, এই লাইনটা, তো এই লাইনটা লিখলাম হচ্ছে আমরা যে
এ নেটের দিকে যে বলটা সেই বলটা পজিটিভ, তাহলে এ নেটের দিকে কোন ফোর্স কাজ করতেছে? m2g sin θ2। তাই দেখো m2g sin θ2 আগে প্লাস লিখলাম। আর এ নেটের অপোজিট দিকে যে ফোর্সগুলো কাজ করতেছে কে কে? টি আর এফ কে টু। তাই আমি টি আর এফ কে টুটাকে কি করলাম? মাইনাস দিলাম, ইকুয়াল টু এটা। আবার এফ কে টু সমান কি? মিউ কে টু ইন্টু আর টু। তারপরে কি? আর টু জায়গায় আমি জাস্ট এই m2g cos of θ2 বসাই দিলাম। দেন আমি এই লাস্ট লাইনটা আনলাম। বলো তো এই লাস্ট লাইন পর্যন্ত আনাটা সবাই বুঝছো কিনা এটা আমাকে বলো। লাস্ট লাইন পর্যন্ত আনা ব্লার হয়ে গেছিল, আমি তাই আমি আবার রিক্যাপ করলাম। এই লাস্ট লাইন পর্যন্ত আনাটা সবাই আমরা বুঝতে পারছি কিনা এটা আমাকে জানাও তো। লাস্ট লাইন পর্যন্ত আনাটা আমরা সবাই বুঝতে পারলাম কিনা একটু আমাকে কমেন্টে জানাই দাও। লাস্ট লাইন পর্যন্ত, এই পর্যন্ত যে আমি আনলাম এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি কিনা, এই পর্যন্ত এটা আমাকে বল। মানে এখন বলে দিব না, বাসায় করবা। কেস 4 হচ্ছে এরকম যে বস্তু গতিশীল না। এখানে একটা এই সারফেসে একটা তোমার কি আছে? বস্তু আছে যার ভর আমার m1। আবার এখানে একটা বস্তু আছে যার ভর আমার কি বলতো? যার ভর আমার m2। এরা একটা সুতার সাহায্যে আটকানো। ধরো এই আমাদের সেই সুতাটা, সুতার সাহায্যে m1 আর m2 ভরের বস্তু কি বলতো? আটকানো সুতার সাহায্যে। দেখো m1 এবং m2 ভরের বস্তু, এখানে আমার m2 ভরের বস্তু। তো এই m1 আর m2 দুটা কি কার সাথে আটকানো? সুতার সাহায্যে আটকানো। বাট এখন কথা হচ্ছে যে এই পুরো সিস্টেমটা স্থির, আবার আমি বলি, সম্পূর্ণ সিস্টেমটা স্থির, কেউ গতিশীল না। মানে জাস্ট এরকম করে ঝুলায় আটকানো, এখানেও জাস্ট পুরো সিস্টেমটা স্থির। তো পুরো সিস্টেমটা যদি স্থির হয় তখন আমাদের এই মিউকের বা মিউএস, এখানে কিন্তু মিউএস কাজ করবে, কারণ যেহেতু স্থির গতিশীল না। তো মিউএস এর আমার ইকুয়েশনটা কেমন হবে তোমরা একটু বের করে দেখাবা। পুরো সিস্টেম যদি m1 ভরের বস্তু, m2 ভরের বস্তু, সমগ্র সিস্টেম যদি স্থির হয়, আর এই জায়গায় অবশ্যই এই তলটা যদি অমসৃণ হয়, এখানে নিশ্চয়ই মিউএস এফএস কাজ করবে, কেননা স্থির তাই স্ট্যাটিক্যাল ফ্রিকশন। তো মিউএস এর সম্পর্কটা কেমন হবে এটা তুমি বের করে আমাকে জানাবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওগুলো ভিজুয়ালাইজ করতে পারে সলিউশন। তো স্থির অবস্থা হতে, তো স্থির অবস্থা মানে আদিবেগ কত? স্থির অবস্থা মানে আদিবেগ ইউ ইকুয়াল টু কত? 0। তাহলে আদিবেগ 0। তো ধরো একটা রাস্তা চিন্তা করো, এই আমাদের রাস্তা। তো রাস্তায় কি চলতেছে? রাস্তায় গাড়ি চলতেছে, রাইট? আচ্ছা, একটা গাড়ি চলতেছে। তো গাড়ি আমরা আঁকি মোটামুটি যতটুকু আমাদের সামর্থ্যে কুলায় গাড়ি আমরা আঁকার চেষ্টা করি। তো এই ধরো আমাদের গাড়ি, চাকা আছে, এই ধরো আমাদের গাড়ি। আচ্ছা, তো ধরো এই গাড়িটা কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, স্থির অবস্থা থেকে। তাহলে গাড়িটা যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে গাড়ির আদিবেগ কত? গাড়ির আদিবেগটা হচ্ছে ইউ ইকুয়াল টু কত? গাড়ির আদিবেগ ইউ ইকুয়াল টু 0। তো সে 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর তার বেগ 80 কিলোমিটার পার আওয়ার হয়। আমি ধরলাম যে এখান থেকে এতটুকু 100 কিলোমিটার। তো 100 কিলোমিটার অতিক্রম করার পর, 100 কিলোমিটার অতিক্রম করার পর গাড়িটা যখন 100 কিলোমিটার পথ অতিক্রম করছে তখন তার বেগ কত হয়েছে? তখন তার বেগ 80 কিলোমিটার পার আওয়ার হয়েছে। 100 মিটার যখন দূরত্ব অতিক্রম করছে, এখান থেকে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমার 100 মিটার, গাড়ির অতিক্রান্ত দূরত্ব। আর গাড়ির শেষ বেগটা কত? গাড়ির শেষ বেগ হচ্ছে আমরা 80 কিলোমিটার পার আওয়ার। তো গাড়ির শেষ বেগ ভি সমান কত? 80 কিলোমিটার পার আওয়ার। তো তোমরা সবাই জানো কিলোমিটার পার আওয়ার থাকলে কিসে কনভার্ট করতে হবে? মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো কিলোমিটার পার আওয়ার থেকে তুমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, এই মানটা কত আসবে? দেখো এই গাড়ির শেষ বেগ কত? 80 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করো, কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। তো 1000 দিয়ে গুণ করলাম, আবার 3600 দিয়ে ভাগ করতে হবে। তো 3600 দিয়ে ভাগ করলে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারবা। তো এটা মিটার পার সেকেন্ডে আসলে কত আসবে? দেখো এখানে তোমার কত আসবে এটা দেখো তো। 80 ইন্টু 1000 ডিভাইড বাই 3600 কত আসে? 22.22। তাহলে এটা আসলে 22.22 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়ির শেষ বেগ আমরা বের করলাম 22.22 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এবার দেখো, থ্যাংক ইউ সো মাচ স্মৃতি কর্মকার। তো এবার দেখো, এবার এখানে তার বেগটা 0 ছিল, আর এখানে তার বেগটা কিন্তু বেড়ে গেছে। তার বেগ কত? 22.22 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো, এই পয়েন্টের তুমি নাম দাও, এই পয়েন্টের নাম দাও। এই পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট, এই পয়েন্টের নাম দাও বি পয়েন্ট। তো গাড়িটা যখন এ থেকে বিতে আসলো, তার বেগ কি বৃদ্ধি পেল না? আর বেগের বৃদ্ধিকে আমরা কি বলি বলো তো? বেগের বৃদ্ধিকে আমরা ত্বরণ বলি।
তাহলে গাড়িটা যে বরাবর গতিশীল ঠিক সেই বরাবর আমাদের কি কাজ করবে, ত্বরণ কাজ করবে। ত্বরণ কাজ করে কোন দিকে, যেহেতু গাড়িটা ডান দিকে গতিশীল তাই ত্বরণ এ কাজ করবে কোন দিকে, এ ডান দিকে কাজ করবে। হ্যাঁ, কারণ গাড়িটা যখন এই পয়েন্টে ছিল তার বেগ 0 ছিল, আর গাড়ি যখন এই পয়েন্টে তার বেগ একটা নির্দিষ্ট ভ্যালু আছে, তার মানে বেগ বৃদ্ধি পাচ্ছে, আর বেগ বৃদ্ধিকে আমরা কি বলি, ত্বরণ বলি। আর ত্বরণ কোন দিকে কাজ করবে, ডান দিকে, গাড়ির গতির দিকে ত্বরণ কাজ করতেছে, কারণ বেগটা বাড়তেছে তাই। তাহলে এখান থেকে এই ত্বরণের ভ্যালুটা বের করতে পারবে না, ত্বরণের ভ্যালুটা বের করে ফেলো, আমিও বের করে ফেলি। আসো, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস হবে কিন্তু মাইনাস দিবা না, প্লাস হবে, কারণ ত্বরণ হচ্ছে তাই। এখান থেকে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, ইউ তো 0, তাহলে ভি স্কয়ার সমান কি লিখতে পারবা, 2as লিখতে পারবা। তো এখান থেকে তুমি এ ত্বরণ যদি বের করতে চাও তাহলে কি লিখতে পারবা, ভি স্কয়ার ডিভাইড বাই 2as। এখান থেকে এ সমান কি লিখতে পারবা, ভি স্কয়ার মানে হচ্ছে 22.22 এর স্কয়ার ডিভাইডেড বাই 2as, s কত, s হচ্ছে আমার 100। তো এখান থেকে আমার ত্বরণের ভ্যালুটা বলো তো, ত্বরণের ভ্যালু কত আসে, এখান থেকে অনেকে আমি জানি বের করে ফেলছো, তো এখান থেকে ত্বরণের ভ্যালু আসছে কত, 2.4। এখান থেকে ত্বরণের ভ্যালু কত সেটা আমাকে জানাও। ত্বরণের ভ্যালু 4-5 অক্ষর জানাও, দশমিকের পর প্রায় 3-4 অক্ষর জানাও, দশমিকের পর প্রায় 4-5 অক্ষরটা সহ জানাও, 4-5 অক্ষর বা 3-4 অক্ষর, তাহলে আমাদের অ্যাকচুয়াল অ্যাকুরেট মান আসবে 22.22 এর স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু কত, 100। তাহলে আমাদের মানটা আসছে দশমিকের পর 2.468, ওকে, একটু বড় মান নেই, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমাদের অ্যাকুরেট ভ্যালু আসবে, এ। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমরা কি করব, এবার আমরা বের করবো, তো আমরা এই যে এ আমরা বের করলাম, হ্যাঁ, এ হচ্ছে আমাদের ত্বরণ, এক্স্যাক্টলি কয়েকটা মান সহ আমরা লিখি। আচ্ছা, তো এবার আমরা বের করব যে এই গাড়ির উপর এই গাড়িটার উপর মোট প্রযুক্ত বল কত, মানে আমরা এফ নেটটা বের করব। তো এফ নেট মানে কি, এফ নেট মানে এই গাড়িটার উপর মোট প্রযুক্ত বল। এফ নেট মানে কি, এফ নেট মানে এই গাড়িটার উপর কি বলতো, এই গাড়িটার উপরে মোট প্রযুক্ত বল, এই গাড়ির উপর মোট প্রযুক্ত বলকে আমি এফ নেট ধরলাম। তো আমরা জানি এফ নেট ইকুয়াল টু কি বলতো, ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ নেট, ইকুয়াল টু এম এ বা এম ইন্টু এ নেট। তো এখানে এ নেটটা কত, 2, এই লাইনটা পেলাম। এখান থেকে তুমি এই গাড়ির উপর মোট প্রযুক্ত বল বের করতে পারবা। তো গাড়ির উপর মোট প্রযুক্ত বল এফ নেট ইকুয়াল টু এম কত, এম হচ্ছে আমাদের গাড়ির ভর কত দেওয়া, 2000 কেজি দেওয়া, 2000 লিখবা, 2000 ইন্টু এর এই পুরো ভ্যালুটা বসাবা, অ্যাকুরেট মান পাবা 2.468,642। এখান থেকে এফ নেটের ভ্যালুটা কত পাও একটু আমাকে কমেন্টে জানা দাও। এফ নেট মানে গাড়ির উপর মোট প্রযুক্ত বল। এফ নেট মানে আমি কি করব, আমি অ্যান্সার বাটনটা ক্লিক করব, কারণ আমার অ্যান্সারটা সেভ হয়ে আছে ক্যালকুলেটারে, এই অ্যান্সারটা ক্যালকুলেটারে সেভ হয়ে আছে। অ্যান্সার ইন্টু এই 2000 লিখবো, ওকে, তাহলে আমার অ্যাকচুয়াল ভ্যালু আমি পেয়ে যাবো। অ্যাকচুয়াল ভ্যালু এখান থেকে আসবে হচ্ছে 494937.284 নিউটন, 4937.284 নিউটন। ওকে, এটা বোঝা গেছে, এইটুকু বোঝা গেছে বলো তো, এইটুকু আমরা বুঝতে পারলাম। এফ নেটের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এফ নেট মানে এই গাড়িটার উপর মোট প্রযুক্ত বল। আমার বের করতে হবে গাড়ির ইঞ্জিনকে কত বল প্রয়োগ করতে হবে, মানে আমার ইঞ্জিন কর্তৃক মোট বল বের করতে হবে। আমার আসলে ইঞ্জিনটা কতটুকু বল প্রয়োগ করে সেটা বের করতে হবে, বাট অ্যাকচুয়ালি আমরা কি বের করছি, এই এফ নেট মানে গাড়ির উপর মোট প্রযুক্ত বল। লিখে নাও, এফ নেটের মিনিং হচ্ছে গাড়ির ওপর মোট প্রযুক্ত বল, গাড়ির ওপর মোট বল বা মোট প্রযুক্ত বল, গাড়িটার উপরে কি কি বল প্রযুক্ত হচ্ছে। এবার খেয়াল করো, এবার আমরা হিসাব করবো যে গাড়ির উপর মোট প্রযুক্ত বল বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি। এই গাড়িটা কি হচ্ছে বলতো, সামনের দিকে যাচ্ছে, এই গাড়িটা সামনের দিকে যাচ্ছে, এবং সামনের দিকে যে যাচ্ছে আমি ধরলাম এই সামনের দিকে যাওয়ার জন্য এই গাড়িটাকে কি করতে হয় বলতো, সামনের দিকে যাওয়ার জন্য এই গাড়িটার ইঞ্জিনকে বল প্রয়োগ করতে হয়। গাড়ির ইঞ্জিন যদি বল প্রয়োগ না করে তাহলে তো গাড়ি সামনের দিকে যাবে না, তাই না? তার মানে এই গাড়িটা সামনের দিকে যাওয়ার জন্য গাড়ির ইঞ্জিনকে কি করতে হবে, বল প্রয়োগ করতে হবে। তো গাড়িটা সামনের দিকে যাওয়ার জন্য ইঞ্জিনটা যে বল প্রয়োগ করে সেটাকে আমরা এফ ইঞ্জিন ধরলাম, এফ ইঞ্জিন মানে ইঞ্জিনটা যে বল প্রয়োগ করে। আবার আমরা তো জানি যে এবার আমাদের এখানে কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া,
তার মানে কি রাস্তায় অবশ্যই কি আছে, অবশ্যই ঘর্ষণ আছে। ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া মানে কি রাস্তায় ঘর্ষণ আছে, নিশ্চয়ই এইখান থেকে রাস্তাটা এই গাড়ির উপর ঘর্ষণ বল প্রয়োগ করতেছে, নিশ্চয়ই এই গাড়ির উপর একটা ঘর্ষণ বলও প্রযুক্ত হচ্ছে। আর ঘর্ষণ বল প্রযুক্ত হয় কোন দিকে, গতির বিপরীত দিকে। গাড়ির গতি কোন দিকে, ডানে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, বামে। তাহলে এই গাড়ির উপরে একটা ঘর্ষণ বল প্রযুক্ত হচ্ছে, সেই ঘর্ষণ বলটা কোন দিকে প্রযুক্ত হচ্ছে, বাম দিকে। তো আমাদের বলা নাই যে গতীয় ঘর্ষণ না স্থিতি ঘর্ষণ, ব্যাপার না, আমরা গতীয় ঘর্ষণ ধরলাম আন্দাজে, সমস্যা নেই, আমরা গতীয় ঘর্ষণ ধরলাম এফ কে। এই গাড়ির উপর কি হচ্ছে, গতীয় ঘর্ষণ বল কাজ করতেছে এফ কে, গতির কোন দিকে, বিপরীত দিকে। তাহলে এই গাড়ির উপরে দুইটা বল প্রযুক্ত হচ্ছে, দুইটা বল। একটা হচ্ছে ইঞ্জিন এই গাড়িকে যে বল প্রযুক্ত করে সামনের দিকে আগাচ্ছে, অর্থাৎ এফ ইঞ্জিন প্রয়োগ হচ্ছে, আবার এফ কেও প্রয়োগ হচ্ছে গতির বিপরীত দিকে। আর আমরা লব্ধি বল বা এফ নেট বের করছি কত, এফ নেট আমরা বের করছি এফ নেট। তো যেহেতু গাড়িটা সামনের দিকে যাচ্ছে, নিট ফোর্স বা নেট বল কোন দিকে কাজ করবে, নেট বল কাজ করবে নিশ্চয়ই ডান দিকে। নিট বল বা মোট বল, লব্ধি বল কোন দিকে কাজ করবে, বা গাড়ির উপর মোট প্রযুক্ত বল কোন দিকে কাজ করবে, ডান দিকে। তাহলে এবার খেয়াল করো, এবার আমরা এখান থেকে ইকুয়েশন লিখবো, এফ নেটটা আসলে কি বলতো, এফ নেটটা কিন্তু আমরা আসলে দুইটা বলের বিয়োগফল। এফ নেটের দিকে কোন ফোর্স কাজ করতেছে, এফ ইঞ্জিন। এফ নেট হবে আমার এফ ইঞ্জিন মাইনাস কি বলতো, মাইনাস এফ কে। এই লাইনটা বুঝতে পারছো কিনা বলতো, এই লাইনটাই হচ্ছে আমার আসলে ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটা আমরা কেউ আসলে ব্যাখ্যা করতে পারি না ভালো করে। এই লাইনটা ভালো করে বুঝতে পারছো কিনা একটু বলো তো, এই লাইনটা সবাই আমরা ভালো করে আনি সাইদা সাদিয়া যাই হোক, তাহলে এই লাইনটা বুঝতে পারছো কিনা আমি আরেকবার বুঝে বলি। গাড়িটা ইঞ্জিনের উপর ডান দিকে বল প্রয়োগ করতেছে, কারণ যেহেতু গাড়ি ডান দিকে যাচ্ছে, আর যেহেতু গাড়ি ডান দিকে যাচ্ছে তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, বাম দিকে, এফ কেই ধরলাম। আমরা নিট বল বা গাড়ির উপর মোট প্রযুক্ত বল আমরা বের করছি, মানে ওভারঅল গাড়ির উপর কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেটা আমার এফ নেট, ওভারঅল গাড়ির উপর কি বল প্রযুক্ত হচ্ছে সেই এফ নেটটা আমরা পাবো কিভাবে, এফ নেট ইকুয়াল টু এফ ইঞ্জিনটা বড়, তাই বড় বল থেকে ছোট বলটা মাইনাস করলে আমরা কি পাবো, এফ নেটটা পাবো। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, লব্ধি বল পড়ো নাই, লব্ধি বল মনে করো এইটা আমাদের একটা বস্তু, এই বস্তুর উপরে ডান দিকে কেউ বল প্রয়োগ করতেছে 10 নিউটন, বাম দিকে কেউ বল প্রয়োগ করতেছে 2 নিউটন। তারপর তুমি কি বলবা, এই বস্তু ভাইয়া কোন দিকে যাবে, এই বস্তু ভাইয়া ডান দিকে যাবে, কত নিউটন বলে, 8 নিউটন বলে। এই 8 নিউটন হচ্ছে আমার 10 আর 2 এর কি ফলাফল বল বা লব্ধি বল। এই 8 নিউটনই আমরা পাইছি, এই যে ফলাফল বল বা এফ নেটই আমরা বের করছি, এইটা এই 8 নিউটনের মধ্যে কে আছে, 10 আর 2, 10 ডানে আর 2 বামে, মানে এফ ইঞ্জিন ডানে আর এফ কে বামে। 10 থেকে 2 মাইনাস করি তো 8 পাইছি, তার মানে এফ ইঞ্জিন থেকে এফ কেটা মাইনাস করি তো এফ নেট পাইছি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এখান থেকে খেয়াল করো, এখান থেকে ফিল করতে পারতেছো না, এখান থেকে আমরা এফ ইঞ্জিনটা ইজিলি বের করতে পারবো। তো এফ ইঞ্জিন সমান কি বলতো, এফ নেট প্লাস কি, এফ নেট প্লাস এফ কে। এফ নেট প্লাস কি বলতো, এফ নেট প্লাস এফ কে। ওকে, তাহলে এখান থেকে দেখো এফ নেট তুমি বের করে ফেলছো, এখন জাস্ট এফ কেটা বের করতে হবে, এবার তো খুব সোজা, কোন জায়গায় লিখবো, এই জায়গায় লিখি, এই জায়গায়, যেহেতু আমাদের কাজ শেষ এই জায়গায় লিখি। তো এবার দেখো, এবার এখান থেকে আমরা কি এফ নেট ইজিলি এফ ইঞ্জিনটা বের করতে পারবো, ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল, ইঞ্জিনিয়ার লিখি না কিন্তু ইঞ্জিন লিখছি। এবার খেয়াল করো, এবার এফ ইঞ্জিন ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ইকুয়াল টু এফ নেট আমরা বের করছি 4937.284 প্লাস এফ কেটা কত, এফ কে সমান মিউ কে ইন্টু আর, এটাকে মিউ কেই ধরলাম, বলা নাই যে মিউ কে ঘর্ষণ গুণাঙ্ক, আমার ইচ্ছা আমি মিউ কে ধরলাম, সমস্যা নেই, ব্যাপার না, অত ক্লিয়ারলি কোশ্চেন দেওয়া থাকে না, মিউ কে ইন্টু আর ধরলাম। তো আর মানে কি অভিলম্ব প্রতিক্রিয়া, গাড়ির উপর পৃথিবীর এমজি পরিমাণ বল কাজ করে কোন দিকে, নিচের দিকে, পৃথিবী এমজি পরিমাণ বলে নিচের দিকে গাড়িকে আকর্ষণ করে। আবার সারফেস মানে রাস্তা, এই গাড়ির উপর কি দিবে, প্রতিক্রিয়া বল দিবে আর, তাহলে আমরা বুঝতেই পারতেছি আর এর ভ্যালু কার সমান, এমজির সমান। এই যে এরকম নিচের দিকে এমজি কাজ করে, এমজি, আর সারফেসটা এই গাড়ির উপর সারফেসের সাথে লম্ব বরাবর কি দিবে, আর দিবে বা অভিলম্ব প্রতিক্রিয়া দিবে। তো আর ইকুয়াল টু এমজি, তো আরের জায়গায় তুমি এমজি বসায় দাও, তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে কি বের করতে পারবা, এফ ইঞ্জিন বের করতে পারবা, মানে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল তুমি বের করতে পারবা। এই মিউকের জায়গায় কত বসাবা, মিউকের জায়গায় তুমি 0.3 বসাবা, 0.3। এম এর জায়গায় বস্তুর ভর কত, বস্তুর ভর আমাদের 2000 কেজি, এম এর জায়গায় তুমি 2000 বসাবা, আর জি এর জায়গায় তুমি 9.8 বসায় তুমি কি বের করতে পারবা, এফ ইঞ্জিন বের করতে পারবা। যাই হোক 37 দশমিক কত আসে, এই দুটা গুণ যোগ করলে আমরা পেয়ে যাব, অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা যোগ করলে পেয়ে যাব। ওকে, অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা কি পাবো বলতো, যোগ করলে আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে যাব। যোগ করি তো আমরা কত আসে, 4937.284
284 প্লাস মিউকের ভ্যালু কত 0.3, তাহলে 0.3 গুণ এম এর ভ্যালু কত 2000 কেজি গুণ 9.8, ওকে। তো এখান থেকে আসবে 10,817 না, 10,817.284, 10,817 কত 28, এত নিউটন। এটা আমার কার বল? ইঞ্জিনের বল। ইঞ্জিন যে পরিমাণ বল গাড়িকে প্রয়োগ করে, ইঞ্জিনের প্রযুক্ত বল, বা গাড়ির উপর ইঞ্জিনের প্রযুক্ত বল, গাড়ির উপর প্রযুক্ত বল ইঞ্জিন কর্তৃক, ওকে। গাড়ির উপর প্রযুক্ত বল ইঞ্জিন কর্তৃক, বা ইঞ্জিন দ্বারা গাড়ির উপর প্রযুক্ত বল, যে কোনো কিছু লিখতে পারো, ব্যাপার না। ইঞ্জিনটা গাড়িকে যে বল প্রযুক্ত করে সামনের দিকে অগ্রসর করায়, ওকে। আচ্ছা, এটা গেল। তো আরেকটা ম্যাথ এরপরে করবো। এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং। এই ম্যাথটাও আমাদের নটরডেম কলেজের একটা ম্যাথ, এনডিসি নটরডেম কলেজ, এখানে আমাদের নটরডেম কলেজ স্টুডেন্ট আছে, তাই এই সব ম্যাথগুলো করাচ্ছি আসলে, ঠিক আছে। নাহলে ওরা বলবে যে ভাইয়া আমাদের জন্য কেন পড়ান না, খালি ভাইয়া এফ না থাকলে তো এটা আর বাস কি করতো না, টপ পয়েন্ট থেকে অপোজিট দিকে নিচে পড়ে যেত, তাই না? নাবিলা তাপসুম, তোমার মেসেজটা আমি বুঝি নাই, তুমি একটু আমাকে ইনবক্সে একটু ভয়েস এসএমএস পাঠিয়ে দিও ইনবক্সে, নাবিলা তাপসুম। আচ্ছা, জাস্ট আমি এটা বলতে থাকি। এটা তার মানে এ পয়েন্ট থেকে যেই বেগে সে ঊর্ধ্বগামী, যেই বেগে ধরলাম ভি বেগে সে ঊর্ধ্বগামী, তারপর কী হয়েছে, সে ধরো এই টপ পয়েন্টে গেল, টপ পয়েন্টে গিয়ে সে স্টপ করলো, মানে থেমে গেল, থেমে গিয়ে সে আবার যখন ব্যাক করবে, ব্যাক করে যখন আবার সে এ পয়েন্টকে অতিক্রম করবে ভি ড্যাশ বেগে, ডিফারেন্ট বেগে। তার মানে এই ভি ড্যাশ আর ভি এর ভাগফলটা বের করতে হবে, যেখানে মিউ এর ভ্যালু কত, যেখানে মিউ এর ভ্যালু হচ্ছে 5, যেখানে মিউ এর ভ্যালু কত, যেখানে মিউ এর ভ্যালু হচ্ছে আমাদের 5, ওকে। এটা আমরা বুঝলাম। আচ্ছা, এই কেউ কথা বল না, এটা আমাদের লাস্ট ম্যাথ, এটা আমাদের লাস্ট ম্যাথ, হ্যাঁ, এরপরে আমরা আগাচ্ছি না, এটা আমাদের শেষ ম্যাথ। আচ্ছা, তো এবার আমরা চিন্তা করব, যদি বস্তু আমি ধরলাম এ পয়েন্ট থেকে সে ধরলাম এই পয়েন্টে গেল, ফার্স্টে এই পয়েন্ট পর্যন্ত গেল, এই পয়েন্ট পর্যন্ত ধরলাম এই পয়েন্ট আমার বি পয়েন্ট, তার মানে এ থেকে বস্তুটা বি পয়েন্টে যাবে, যে বি পয়েন্টে থেমে সে আবার ব্যাক করবে, নিশ্চয়ই থামবে না, এটা বস্তু গড়ায় গড়ায় উপরে গেল, উপরে যাওয়ার পর সে ওই জায়গায় থেমে যায় কিছু মুহূর্তের জন্য, থেমে আবার সে নিচের দিকে ব্যাক করবে না, স্বাভাবিক। তাহলে আমি এখন ফার্স্টে, বা আমার ফার্স্ট স্টেপ হচ্ছে, অঙ্ক করার ফার্স্ট স্টেপ হচ্ছে, আমরা যদি বস্তু ঊর্ধ্বগামী থাকে, ঊর্ধ্বগামী মানে হচ্ছে যখন বস্তুটা এ থেকে কোথায় যাবে, বিতে যাবে, যখন বস্তুটা এ থেকে কোথায় যাবে, এ থেকে বিতে যাবে, তখন ফার্স্ট স্টেপ, যখন বস্তুটা এ থেকে বিতে যাবে সেই স্টেপের জন্য আমরা চিন্তা করতেছি, সেই স্টেপের জন্য। তো যখন বস্তু এ থেকে বিতে যাবে, এ পয়েন্টে, মানে যখন বস্তু এ থেকে বিতে যাবে, এ পয়েন্টে বেগ কত ভি, আর যখন বি পয়েন্টে সে পৌঁছাবে, যখন বি পয়েন্টে সে পৌঁছাবে, বি পয়েন্টে বেগটা কত বলো তো? বি পয়েন্টে বেগটা কি জিরো না? বি পয়েন্টে বেগটা কি জিরো না? এটা এগ্রি করো সবাই? বি পয়েন্টে, আচ্ছা, বি পয়েন্টে বেগটা জিরো না বলো তো? বি পয়েন্টে বেগটা জিরো না? বি পয়েন্টে বেগ জিরো, তাহলে আমি বলতে পারি বি পয়েন্টে বেগ হচ্ছে আমার শূন্য। তো আমরা কি করব, ফার্স্টে আমরা চিন্তা করব যে বস্তুটা এ পয়েন্ট থেকে কোথায় গেল, বি পয়েন্টে গেল, এ পয়েন্টে তার একটা বেগ আছে ভি, বি পয়েন্টে তার বেগটা কত, জিরো, বি পয়েন্টে তার বেগটা কত, জিরো। তো এবার আমি হেলানো তলটা আরেকবার আঁকি, তো এবার হেলানো তলটা আরেকবার যে আমি আঁকলাম, তো এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তাই তো? এই অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রি। ধরো এই বস্তুটা এই মাঝ পথে আছে, মানে উঠতে 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 কোনো এক মুহূর্তে তো সে মাঝ পথে থাকবে, তাই না? তো এই জায়গায় আমরা জানি যে এই বরাবর কাজ করবে কি, এই বরাবর এমজি রূপাংশ, এমজি কস অফ 45 ডিগ্রি, আর এই বরাবর হচ্ছে এমজির আরেকটা উপাংশ কাজ করবে, সেটা আমার এমজি সাইন অফ কত বলো তো? এমজি সাইন অফ 45 ডিগ্রি না? এমজি সাইন অফ 45 ডিগ্রি না? আচ্ছা, তো এমজি সাইন অফ 45 ডিগ্রি না? ওকে, তাহলে এবার আমাকে বলবা সেটা হচ্ছে যে এই বস্তুটা ঊর্ধ্বগামী, রাইট? এই বস্তুটা ঊর্ধ্বগামী, রাইট? মানে এ থেকে সে কোন পয়েন্টে যাচ্ছে, বি পয়েন্টে যাচ্ছে। এই বস্তুটা কি বলতো, ঊর্ধ্বগামী। তো বস্তু যেহেতু ঊর্ধ্বগামী, তাহলে এখানে আর তল যেহেতু ঘর্ষণ যুক্ত, তাহলে এখানে আমাদের ঘর্ষণ বল কাজ করবে। তো ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে। কার দিকে বলতো? গতির বিপরীত দিকে। যেহেতু বস্তু ঊর্ধ্বগামী, উপরের দিকে উঠতেছে, এই ক্ষেত্রে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? নিচের দিকে, মানে গতির বিপরীত দিকে। তো ঘর্ষণ বলকে আমি এফ কে ধরলাম, ঘর্ষণ বলকে আমি কি ধরলাম? এফ কে ধরলাম। ইচ্ছা বা এফ ধরতে পারো, সমস্যা নেই। কোন দিকে কাজ করবে সেটা? ঘর্ষণ বল কাজ করবে নিচের দিকে। যে এফ কেটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তো এবার খেয়াল করো, এবার যখন বস্তুটা এই এ পয়েন্টে ছিল, এ পয়েন্টে, তখন তার বেগ কত? ভি।
আর যখন বস্তুটা একদম টপ পয়েন্টে উঠলো বি পয়েন্টে, মানে এ থেকে যখন বস্তু বিতে গেল, তখন বিতে তার বেগটা কত? 0। এতে ছিল বেগটা বেশি, বিতে বেগটা কম। তাহলে বস্তু ঊর্ধ্বগামী, বাট বিতে বেগটা কি? কম, মানে 0। তাহলে এখানে আসলে মন্দন হচ্ছে, মন্দন। আর মন্দন কাজ করে কোন দিকে? গতির বিপরীত দিকে। গতির কোন দিকে? বিপরীত দিকে। আর মন্দন, তাহলে আমরা বলবো যে এই ক্ষেত্রে মন্দন বা এনেট বলতে পারো, মন্দন বা কি বলতো? এনেট। এনেট বলতে পারো। তো এনেট কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। এনেট কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। এনেটটা আমাদের নিচের দিকে কাজ করতেছে। এক্স্যাক্টলি এনেটটা আমার কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে এবার এই বস্তুর উপরে যদি আমি চিন্তা করি নিট বল, এই বস্তুর উপরে আমি যদি নিট বলটা চিন্তা করি, নিট বল, তাহলে এই বস্তুর উপরে এই যখন বস্তু এ থেকে বিতে গেল, তখন এই বস্তুর উপর নিট বল বা এফ নেট কে কে কাজ করে? এফ নেট। আমরা ফর্মুলা জানি এফ নেট সমান কি বলতো? এফ নেট সমান এম এ নেট। এফ নেট সমান এম এ নেট। আচ্ছা, তো এবার এই এফ নেটের জায়গায় আমরা কি লিখবো? এফ নেট, দেখো এফ নেটের জায়গায় আমরা লিখতাম ত্বরণের দিকে যে ফোর্সগুলো কাজ করতো বা এর দিকে যে ফোর্সগুলো কাজ করতো কি হতো? সেই ফোর্সগুলোকে আমি প্লাস লিখতাম, আর এর অপোজিট দিকে যে ফোর্সগুলো কাজ করতো তার আগে আমি মাইনাস দিলাম। তো দেখো দিতাম, তো এর দিকে দেখো দুইটা ফোর্সই কিন্তু এফ কে আর এম জি সাইন 45, দুইটা ফোর্সই কিন্তু আমার এ নেটের দিকে কাজ করতেছে, দুইটা ফোর্সই আমার এ নেটের দিকে কাজ করতেছে। তাই আমরা এখানে এফ নেটের জায়গায় কি লিখতে পারবো বলো তো? এম জি সাইন অফ 45 ডিগ্রি প্লাস কি বলো? প্লাস কেন? কারণ দুইটাই আমার এ নেটের দিকে কাজ করতেছে, দুইটা ফোর্স এফ কে আর এম জি সাইন 45 দুইটাই আমার এ নেটের দিকে কাজ করতেছে। প্লাস আমরা কি লিখতে পারবো? এম এ নেট আমরা লিখতে পারবো। এম এ নেট আমরা কি করতে পারবো বলো তো? এম এ নেট আমরা লিখতে পারবো। তো এখান থেকে আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি, এম জি সাইন 45 ডিগ্রি প্লাস এফ কে সমান কি? এফ কে সমান হচ্ছে আমার মিউ কে ইন্টু আর, ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এম এ নেট আমরা লিখতে পারবো, রাইট? তো আর আর মানে অভিলম্ব প্রতিক্রিয়া। অভিলম্ব প্রতিক্রিয়া কাজ করে তলের সাথে কোন বরাবর? তলের সাথে লম্ব বরাবর। তাহলে তল কোনটা? এই যে আমার হেলানো তল। তো তলের সাথে লম্ব বরাবর এই বস্তুর উপর কি কাজ করবে? আমার অভিলম্ব প্রতিক্রিয়া। আর যেটা কার সমান? তার অপোজিট ফোর্স বা এম জি কস 45 এর সমান। আর আর ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে বল আর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকের বল কি হবে? ইকুয়াল। তো আর এর ভ্যালু কার সমান? আমার আর এর ভ্যালু আমার এম জি কস 45 এর সমান। তো আর এর জায়গায় তুমি এম জি কস 45 লিখতে পারো। এম জি সাইন অফ 45 ডিগ্রি প্লাস মিউ কে ইন্টু আর এর জায়গায় তুমি যে আর এর জায়গায় তুমি কি লিখতে পারবা? এম জি কস 45। তাহলে আর এর জায়গায় তুমি এম জি কস 45 লিখে দাও, ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? ইকুয়াল টু আমরা এম এ নেট লিখতে পারবো। তো বাম পক্ষে তুমি এম কমন নাও, এম কমন নাও। তো এম কমন নিলে তুমি কি পাবা? জি সাইন 45 ডিগ্রি প্লাস মিউ কে ইন্টু জি কস 45 ডিগ্রি ইকুয়াল টু কত? ইকুয়াল টু আমরা এম এ নেট লিখতে পারবো। ইকুয়াল টু আমরা এম এ নেট লিখতে পারবো। দুই পাশ থেকে এম এম ক্যান্সেল করা যায়। তো এম এম ক্যান্সেল করলে আমরা এ নেটের একটা ভ্যালু পাবো। তো এ নেট সমান আমি কি পাবো? এ নেট সমান জি সাইন 45 ডিগ্রি প্লাস মিউকে। মিউকের ভ্যালু তুমি জানো, তো পরে বসা দিও। মিউকে ইন্টু জি কস কত বলো তো? কস 45 ডিগ্রি। মিউকে ইন্টু জি কস 45 ডিগ্রি। এতটুকু আমরা বুঝলাম না? এতটুকু আমরা বুঝতে পারলাম? এতটুকু? আচ্ছা, তো দেখো এ পয়েন্ট থেকে আমি বস্তুটা এ থেকে কোন পয়েন্টে গেছে? বি পয়েন্টে গেছে। তাহলে এ হচ্ছে আমার আদি বিন্দু। এ কি আমার এই প্রথম স্টেপের জন্য আদি বিন্দু, আর বি কি আমার বলতো? প্রথম স্টেপের জন্য বি হচ্ছে আমার শেষ বিন্দু। কারণ বস্তুটা এ পয়েন্ট থেকে বিতে গেছে, আমি তো ঊর্ধ্বমুখীটাই ফার্স্ট চিন্তা করতেছি এ থেকে বিতে। তাহলে এ আমার আদি বিন্দু, বি আমার কি বলতো? শেষ বিন্দু। বি আমার শেষ বিন্দু। তাহলে এবার জি কমন কিভাবে? জি কমন যায়, কিন্তু জি তো আমি কাটাকাটি করতে পারবো না ভাই। সিদ্ধি কর্মকার জি কমন যায়, লুবনা জি কমন যায়, কিন্তু জি তো আমি বাম পক্ষে কাটাকাটি করতে পারবো না, তাই কমন নেই আমার ইচ্ছা, তাই আমি কমন নেই। ওকে, কাটাকাটি তো করতে পারবো না। আচ্ছা, তো যাই হোক, কি বললাম আমি? তাহলে এবার একটু খেয়াল করো, এ পয়েন্টে বেগটাকে আমি কি বলতেছি? এ পয়েন্টে বেগ হচ্ছে আমার ভি। এই যে এ পয়েন্টে বেগ কত? ভি। আর বি পয়েন্টে বেগটা কত? বি পয়েন্টে বেগ হচ্ছে আমার 0। বি পয়েন্টে বেগটা কত? বি পয়েন্টে বেগ আমার 0। তো আমরা এখান থেকে ফর্মুলা লিখতে পারবো। আমরা এখান থেকে ফর্মুলা লিখতে পারবো, যেহেতু মন্দন হচ্ছে, মন্দন, কারণ বস্তু এ থেকে যখন বিতে যাচ্ছে মন্দন হচ্ছে, আমি লিখতে পারবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এস। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এস। আমি ধরলাম বস্তু যখন এ থেকে বিতে গেল
তখন সে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করলো। আমি ধরলাম বস্তুটা যখন এ থেকে বিতে গেল তখন সে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করলো। ভি মানে কি শেষ বেগ, ভি মানে শেষ বেগ মানে শেষ বিন্দুতে বেগ। তো শেষ বিন্দুতে বেগ কত, শেষ বিন্দুতে বেগ হচ্ছে আমার 0। ভি মানে শেষ বেগ, শেষ বেগ মানে কত, শেষ বিন্দুতে বেগ। তো শেষ বিন্দুতে বেগ কত 0, তাই ভি এর জায়গায় আমি 0 বসালাম ইকুয়াল টু ইউ, ইউ মানে আমার আদি বেগ, আদি বেগ মানে আদি বিন্দুতে বেগ কত ভি, ভি স্কোয়ার মাইনাস টুয়াইস ইন্টু এ, এ মানে যে এ মানে এ নেট, এ মানে আমার এ নেট বা ত্বরণ। তো এ নেট বা ত্বরণ কত, এ নেট বা ত্বরণ হচ্ছে আমার এই টার্মটা দেখো জি সাইন 45 প্লাস মিউ কে ইন্টু জি কস 45, এ মানে এ নেট, একমাত্র ত্বরণটা এখানে এই না, এ নেট বা এ, এর জায়গায় তুমি বসাতে পারবা জি সাইন 45 ডিগ্রি প্লাস কি বলতো, জি সাইন 45 ডিগ্রি প্লাস মিউ কে ইন্টু জি কস 45 ডিগ্রি, মিউ কে ইন্টু জি কস কি বলতো 45 ডিগ্রি। এখান থেকে আমরা কি ভি স্কোয়ারের ভ্যালু বের করতে পারবো, বা ভি স্কোয়ার একটা এক্সপ্রেশন বের করতে পারবো। এস আছে সাথে একটা এস গুণ, সাথে একটা এস গুণ। তো এখান থেকে আমরা ভি স্কোয়ার পাবো কি, এখান থেকে আমরা ভি স্কোয়ার বের করতে পারবো, ভি স্কোয়ার। তো ভি স্কোয়ারটা হচ্ছে আমার টুয়াইস ইন্টু জি সাইন 45 ডিগ্রি প্লাস মিউ কে ইন্টু জি কস 45 ডিগ্রি ইন্টু কি বলতো এস। তো এখান থেকে আমি ভি স্কোয়ার একটা এক্সপ্রেশন বের করে রাখলাম, এটা আমাদের কাজে দিবে। এখান থেকে আমরা ভি স্কোয়ার একটা এক্সপ্রেশন বের করে রাখলাম, এটা আমাদের ভবিষ্যতে বা এই অঙ্ক করার পরে কোন এক মুহূর্তে এই এক্সপ্রেশনটা আমার কি করবে, কাজে দিবে। হ্যাঁ, এই এক্সপ্রেশনটা আমাদের কাজে দিবে। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার স্টেপ 1, এবার আমরা কি করব, স্টেপ 2টা দেখব। স্টেপ 1 আমাদের শেষ, এবার আমরা স্টেপ 2টা দেখব বা সেকেন্ড স্টেপ। তাহলে আমরা এই ভি স্কোয়ার এক্সপ্রেশনটা এখানে লিখে রাখি 2 ইন্টু, মনে থাকবে না আমার, জি সাইন 45 ডিগ্রি, ওকে, জি সাইন 45 ডিগ্রি প্লাস মিউ কে ইন্টু জি কস কত বলো তো, জি কস 45 ডিগ্রি ইন্টু এস, এটা আমার ভি স্কোয়ার একটা এক্সপ্রেশন। আচ্ছা, তো এবার দেখো, এবার এটা আমরা বুঝলাম এই পর্যন্ত, রাইট? এই পর্যন্ত সবাই বুঝছি না, এই পর্যন্ত বুঝতে তো অসুবিধা হয়নি না? আচ্ছা, এবার আমরা সেকেন্ড স্টেপ কি করব। ফার্স্ট স্টেপে আমরা কি চিন্তা করলাম, ফার্স্ট স্টেপ বস্তু যখন এ বিন্দু থেকে কোথায় গেল, বিতে গেল। সেকেন্ড স্টেপ আমরা চিন্তা করব বস্তু যখন বি থেকে আবার পুনরায় এ বিন্দুতে ব্যাক করবে সেরকম একটা মুহূর্ত। তাহলে সেকেন্ড স্টেপ আমরা কি চিন্তা করব, সেকেন্ড স্টেপ, তো সেকেন্ড স্টেপ আমরা চিন্তা করব বস্তু যখন বি, দেখো এ থেকে সে বিতে উঠলো, বিতে উঠে সে স্টপ হয়ে সে আবার বি থেকে এতে ব্যাক করবে না। তো সেকেন্ড স্টেপ আমরা চিন্তা করব যখন বস্তুটা বা বডিটা বি থেকে এতে ব্যাক করবে সেরকম একটা মুহূর্ত, যখন বডিটা বি থেকে এতে ব্যাক করবে সেরকম একটা মুহূর্ত। মাশরুরা আশরাফি লুবনা, এস এর ভ্যালুটা মনে হয় আমি জানি না, এস এর ভ্যালু তুমি কিভাবে মানটা বের করলা, আমার কোশ্চেন, এস এর ভ্যালুকে আমরা জানি, তুমি কিভাবে মানটা বের করলা, এস এর ভ্যালু কি জানা পসিবল, এস এর ভ্যালু কোনোভাবে কি জানা পসিবল, এস এর ভ্যালু তো কোনোভাবে জানা পসিবল না, তুমি কিভাবে বের করলা? যাই হোক, আচ্ছা, তো খেয়াল করো, আমি হাঁপাইনি আসলে, আমার একটু বুকে ব্যথা করতেছে, চলি সত্যি কথা যেটা। আচ্ছা, তো দেখো এবার, তো সেকেন্ড স্টেপ কি, যখন বস্তু বি থেকে এতে গেল, মানে বস্তু যখন এই পয়েন্ট থেকে যখন আবার এই পয়েন্ট আসলো তখনকার মুহূর্তের জন্য, সেই মুহূর্তের জন্য আমরা ক্যালকুলেশন করতে চাই, সেই মুহূর্তের জন্য। আচ্ছা, তো এবার দেখো, এবার হেলানোতলটা কি, এই যে আমার হেলানোতল। তো এবার আমরা চিন্তা করব বডিটা বি থেকে যখন এতে আসবে, এটা আমার বি পয়েন্ট, এটা আমার এ পয়েন্ট। তো বি পয়েন্টে বস্তুর বেগ তো 0 না, বি পয়েন্টে বস্তুর বেগ কত, বি পয়েন্টে বস্তুর বেগ কিন্তু আমার 0, বি পয়েন্টে আমার বস্তুর বেগ 0। তো বি পয়েন্টে আমার বস্তুর বেগটা, মানে বেগ ধরলাম আমরা, যখন বস্তু বি থেকে এ পয়েন্টে আসবে, বি আমার কি আদি বিন্দু, এ আমার কি শেষ বিন্দু। খেয়াল করো, আমরা সেকেন্ড স্টেপ কি, বস্তু বি থেকে যখন আমরা এতে ব্যাক করবে, ফার্স্ট স্টেপ কি ছিল, এ থেকে বিতে গেল, সেকেন্ড স্টেপ কি, বি থেকে যখন আমরা এতে ব্যাক করবে, যখন বস্তু বি থেকে এতে ব্যাক করবে, বি আমার কি বিন্দু, আদি বিন্দু, আর এ আমার কি বিন্দু, শেষ বিন্দু, এ আমার কি বিন্দু, শেষ বিন্দু। আর বি বিন্দুতে আদি বিন্দুতে বেগ কত, 0, বি বিন্দুতে বেগ, আদি বিন্দুতে বেগ 0, আর শেষ বিন্দুতে এ বিন্দুতে বেগটা কত, শেষ বিন্দুতে বেগ কিন্তু আমার ভি ড্যাশ ছিল, ভি ড্যাশ। তাহলে শেষ বিন্দুতে বেগ কত, শেষ বেগটা হচ্ছে আমার ভি ড্যাশ, আমি ভি ড্যাশের সাথে ভি এর সম্পর্কটা আমাদের বের করতে হবে। তো এই অ্যাঙ্গেল কত, এই অ্যাঙ্গেল আমাদের 45 ডিগ্রি, তা আমরা দেখছিলাম। তো এবার একটু দেখো, এবার বস্তুটা কিন্তু বি থেকে এতে ব্যাক করবে, মানে বস্তু বি থেকে এতে ব্যাক করবে। ধরো এই যেরকম একটা মুহূর্ত, সে বি থেকে কোথায় ব্যাক করতেছে, এতে ব্যাক করতেছে। তো আমরা তো জানি যে এমজি দুটো উপাংশ, একটা উপাংশ কাজ করে এই বরাবর, আর একটা উপাংশ কাজ করে এই বরাবর, এমজি দুটো উপাংশ।
একটা উপাংশ এই বরাবর উপাংশের নাম কি বলতো? mg সাইন অফ কত? mg সাইন অফ 45 ডিগ্রি একটা উপাংশের নাম। আর আরেকটা উপাংশের নাম কি? mg কজ অফ কত বলতো? mg কজ অফ 45 ডিগ্রি আরেকটা উপাংশের নাম mg কজ অফ 45 ডিগ্রি। আচ্ছা, তো এবার দেখো, যদি এই বস্তুটা নিম্নগামী হয়, তোমাদের কাছে আমার প্রশ্ন, যদি এই বস্তুটা নিম্নগামী হয়, মানে বি থেকে যখন সে এতে পড়বে, বস্তু কি হবে? নিম্নগামী। বস্তু কি হবে বলো তো? বস্তু হচ্ছে আমাদের নিম্নগামী। তো যেহেতু বস্তু নিম্নগামী, তাহলে এক্ষেত্রে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? তোমরা একটু কমেন্টে জানাও, নিচের দিকে না উপরের দিকে? তোমরা একটু কমেন্টে জানাও। এক্ষেত্রে যখন বস্তুটা বি থেকে এতে পড়বে, তখন ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? একটু আমাকে কমেন্টে জানাও। আমি আরেকবার বলি, খেয়াল করো, যখন বস্তুটা বি থেকে এ বরাবর নামবে, ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে। যখন বস্তুটা বি থেকে এতে নামবে, তখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? উপরের দিকে না নিচের দিকে? বলো তো, কমন সেন্স দাও। তখন কোন দিকে কাজ করবে? তখন কোন দিকে কাজ করবে বলো তো? তখন উপরের দিকে। এক্স্যাক্টলি, সবাই ঠিক বলতেছে, উপরের দিকে। তার মানে তোমাদের কনসেপ্ট ঠিক আছে, তার মানে আমি তোমাদের একদম পারফেক্টলি বুঝতে পারছি। তাহলে এই ক্ষেত্রে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? উপরের দিকে। তো ঘর্ষণ বলকে তুমি এফ কে ধরো, ইচ্ছা এফ কে ধরো, এফ কে। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বলটা আমার কাজ করবে উপরের দিকে। তো এফ কেটা এখন কোন দিকে কাজ করবে? উপরের দিকে। যখন বস্তু এ থেকে বিতে যাচ্ছিল, তখন কিন্তু ঘর্ষণ বল কাজ করতেছিল নিচের দিকে। আর সেকেন্ড স্টেপে যখন বস্তু বি থেকে এতে নামলো, তখন ঘর্ষণ বল কাজ করবে কিন্তু উপরের দিকে, মানে গতির বিপরীত দিকে। এক্স্যাক্টলি। আচ্ছা, এক্ষেত্রে যখন বস্তুটা বি থেকে এতে নামবে সেকেন্ড স্টেপে, এখানে কি ত্বরণ কাজ করবে নাকি মন্দন কাজ করবে? কমেন্টে জানাও। এক্ষেত্রে ত্বরণ কাজ করবে নাকি মন্দন কাজ করবে? কমেন্টে জানাও। ত্বরণ কাজ করবে। কেন জানো? কারণ দেখো, বি থেকে আমরা কার জন্য কাজ করতেছি? বি থেকে এ পর্যন্ত, রাইট? বি থেকে এ পর্যন্ত। বি হচ্ছে আমার আদি বিন্দু, বেগ 0। এ হচ্ছে আমার শেষ বিন্দু, বেগ বি ড্যাশ। তার মানে বেগটা কি বাড়তেছে না? আদি বিন্দু থেকে যখন বস্তুটা শেষ বিন্দুতে আসতেছে, বেগটা বৃদ্ধি পাচ্ছে না? আর বেগের বৃদ্ধিকে আমরা কি বলি? ত্বরণ বলি। এবং যেহেতু বস্তু নিম্নগামী, যেহেতু বস্তু বি থেকে এ তে নামতেছে, মানে বস্তু নিম্নগামী, আর যেহেতু ত্বরণ হচ্ছে, বস্তুর গতির দিকে কি কাজ করবে? আমাদের ত্বরণ কাজ করবে। বস্তুর গতির দিকে আমার কি কাজ করবে? ত্বরণ কাজ করবে। তাহলে এই ত্বরণটার নাম দিলাম আমরা এনএট প্রাইম। এই ত্বরণটার নাম দিলাম কি দিল বলো তো? এই ত্বরণটার নাম দিলাম হচ্ছে আমরা এনএট প্রাইম। ওকে, এই ত্বরণটার নাম দিলাম আমরা কি বলো তো? এনএট প্রাইম। ওকে, এই ত্বরণটার নাম দিলাম আমরা এনএট প্রাইম। তো এবার এই জায়গাটায় যদি আমরা একটু বের করার চেষ্টা করি যে এনএট প্রাইমের ভ্যালুটা কত, এই জায়গাটায় এনএট প্রাইমের ভ্যালুটা কত তা যদি আমরা বের করবার চেষ্টা করি, এনএট প্রাইম। তো আমরা ফর্মুলা জানি, এফ নেট ইকুয়াল টু কি বলতো? এফ নেট ইকুয়াল টু এম এ নেট, রাইট? এফ নেট ইকুয়াল টু কি বলতো? এফ নেট ইকুয়াল টু এম এ নেট, নিউটনের দ্বিতীয় ফর্মুলা, নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তো এফ নেটের জায়গায় আমরা কোন মান বসাবো? এফ নেটের জায়গায় এর দিকে যে ফোর্সটা কাজ করবে সেটা পজিটিভ, আর এর অপোজিট দিকে যেটা কাজ করবে এটা নেগেটিভ। তাহলে বা ত্বরণের দিকে কোন ফোর্সটা কাজ করতেছে? এমজি সাইন 45। তাই আমরা এমজি সাইন 45 এর আগে কি দিলাম? প্লাস দিলাম। তাহলে প্লাস এমজি সাইন 45। আর এ নেট প্রাইমের অপোজিট দিকে যে ফোর্সটা কাজ করবে তার আগে মাইনাস বসাই দিবা। মাইনাস এফ কে ইকুয়াল টু কি বলতো? মাইনাস এফ কে ইকুয়াল টু তুমি কি বলতে পারো বলো তো? মাইনাস এফ কে ইকুয়াল টু তুমি লিখতে পারবো কিন্তু এ নেট, এফ কে ইকুয়াল টু এম এ নেট তুমি বলতে পারবা। সারফেস যেহেতু একটাই তাই ঘর্ষণ বল একই। সারফেস একটাই তাই ঘর্ষণ বল কি বলতো? এফ কে লিখলাম, এফ কে প্রাইম দেইনি। তাহলে এখান থেকে আমরা এমজি সাইন অফ 45 ডিগ্রি মাইনাস এফ কে। তো এফ কে এর ভ্যালু কি? এফ কে এর ফর্মুলা হচ্ছে আমাদের মিউ কে ইনটু কি বলতো? মিউ কে ইনটু আর ইকুয়ালটা আমরা লিখতে পারবো হচ্ছে এম এ নেট, ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো? এম এ নেট। তাহলে এখান থেকে আমাদের আর এর ভ্যালু বলো, তোমরা কমেন্টে জানাবা যে আর এর ভ্যালু আমি কত বসাবো, কমেন্টে জানাবা। তাহলে এমজি সাইন 45 ডিগ্রি মাইনাস মিউ কে ইনটু এই আর, আমি আর ব্যাখ্যা করবো না বারে, সারফেসের উপর লম্ব বরাবর কি কাজ করবে? আর কাজ করবে। আর এই আর এমজি কস 45 কি হবে? ইকুয়াল হবে। তো আর এর জায়গায় তুমি চাইলে কি লিখতে পারবা? এমজি কস 45, হাজারবার ব্যাখ্যা করছি, এমজি কস 45 ইকুয়াল টু কি? ইকুয়াল টু আমাদের এম এ নেট আমরা লিখতে পারবো। ওকে,
এই দুই বাম পক্ষের এই দুই সাইড থেকে এম কমন নেওয়া যায়, আমি জানি ভাইয়া জিও কমন নেওয়া যায়, বাট আমার কমন দিয়ে লাভ নাই। বাম পক্ষের এই দুই সাইড থেকে আমরা কি কমন দিলাম, এমটা কমন দিলাম। বাম পাশের এই দুই সাইড থেকে আমরা আর ফ্যাক্টর কিভাবে এমজি বল, এমজি cos 45 হবে। আর এর ঊর্ধ্বমুখী বল ওয়াই অক্ষ বরাবর আর নিম্নমুখী বল কি হবে, ইকুয়াল হবে। আর ইকুয়াল টু এমজি cos 45 হবে, অনেকবার ব্যাখ্যা করছি। এবার খেয়াল করো, বাম পক্ষে দেখো এম কমন নেওয়া যায়, তো এম কমন নিই, লিখতে পারবো কি বলতো, জি সাইন 45 ডিগ্রি মাইনাস মিউকে ইন্টু জি কস কত বলতো, মিউকে ইন্টু জি কস 45 ডিগ্রি, মিউকে ইন্টু জি কস 45 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এম এ নেট লিখতে পারবো। দুই পাশ থেকে এম এম ক্যান্সেল করলে আমরা এ নেটের একটা ফর্মুলা পেয়ে যাব। দুই পাশ থেকে এম এম ক্যান্সেল করলে আমরা এম এ নেটের একটা কি পেয়ে যাব, ফর্মুলা, এ নেট প্রাইম, সরি এখানে কিন্তু এ নেট প্রাইম হবে, সেকেন্ড কেসে কিন্তু এ নেট প্রাইম। তো আমরা এ নেট প্রাইমের একটা কি পেয়ে যাব, ফর্মুলা পেয়ে যাব। এটা আমাদের কিন্তু এ নেট প্রাইম, সেকেন্ড কেসে আমরা ধরছি এ নেট প্রাইম, ত্বরণটা কিন্তু আমরা এ নেট প্রাইম ধরছি, এ নেট প্রাইম। আচ্ছা, তো এবার দেখো, এবার তাহলে এই বস্তুটা এই পয়েন্টে ছিল, যখন এই পয়েন্টে ছিল বেগটা শূন্য, আর যখন বস্তুটা বি থেকে এ পর্যন্ত পড়লো, জিরো থেকে সে পড়তে এই এ পয়েন্টে তার বেগ কত হয়েছে, এ পয়েন্টে কিন্তু তার বেগ ভি ড্যাশ হয়েছে, এ পয়েন্টে তার বেগ কত হয়েছে, ভি ড্যাশ হয়েছে। তো আমরা ফর্মুলা জানি, আমরা ফর্মুলা কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, এখন প্লাস দিব, প্লাস 2s ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, যেখানে ভি মানে হচ্ছে শেষ বেগ, ভি মানে শেষ বেগ। তো আমার শেষ বেগটা কত, যখন বস্তু বি থেকে এতে পড়ছে এই সময়ের জন্য বা এই স্টেপের জন্য শেষ বেগটা কত, ভি ড্যাশ, তাহলে ভি স্কোয়ারের জায়গায় আমরা কি দিব, ভি ড্যাশ স্কোয়ার দিব ইকুয়াল টু ইউটা কিন্তু আমার জিরো, কারণ এ বি আমার আদিবিন্দুতে বেগটা কত, জিরো আদিবিন্দুতে, তাহলে জিরো বসালাম, জিরো প্লাস 2i ইন্টু এ মানে আমার কি, এ নেট প্রাইম বা এ প্রাইম নেট, এ নেট প্রাইম, এ মানে কি, এ মানে এ নেট প্রাইম, বি থেকে এর জন্য যখন বস্তুটা বি থেকে এতে নামবে তখন আমার এ, তখন ত্বরণ, নিট ত্বরণ, এ নেট প্রাইম। এখান থেকে আমরা কি লিখবো, জি সাইন 45 ডিগ্রি মাইনাস মিউকে ইন্টু জি কস কত বলতো, 45 ডিগ্রি ইন্টু এস, সরণ তো এসি থাকবে, কারণ বি থেকে যখন সে এতে নামবে তখনও কিন্তু টোটাল সরণটা কিন্তু এসি থাকবে, তখনও টোটাল সরণটা কি থাকবে, এসি থাকবে, সরণ তো আর চেঞ্জ হচ্ছে না, তখনও টোটাল সরণটা কি থাকবে, এসি থাকবে। আগেও এ থেকে যখন বিতে গেলো সরণ এস, বি থেকে যখন এতে নামবে তখনও সরণ এস। তো এটা আমার ভি ড্যাশ প্রাইম বা ভি প্রাইমের স্কোয়ারের একটা ইকুয়েশন আমরা পেলাম। তো ভি ড্যাশ প্রাইম বা ভি প্রাইম স্কোয়ারের ইকুয়েশন পেলাম, আবার ভি স্কোয়ারের একটা ইকুয়েশন পেলাম। এবার এই দুটো ইকুয়েশন কি করে দিবা, ভাগ করে দিবা। এই যে ভি ড্যাশ প্রাইম বা ভি প্রাইম স্কোয়ারের একটা ইকুয়েশন পেলাম, আবার ভি স্কোয়ারের একটা ইকুয়েশন পেলাম, এই দুইটা ইকুয়েশন তুমি ভাগ করে দাও, ভাগ করে দাও, তাহলে তুমি কিন্তু পেয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার তোমার। হ্যাঁ, এই দুটো ইকুয়েশন তুমি ভাগ করে দাও, আমি এই সাইডে ভাগ করি, ভাগটা আমি এই সাইডে করি, দেখো ভি ড্যাশ প্রাইমের স্কোয়ার, অতএব ভি ড্যাশ প্রাইমের ইকুয়েশন 1 আর 2 দাও, 1 আর 2 ভাগ করে পাই, ইকুয়েশন 1 দাও, ইকুয়েশন 2 দাও, 1 আর 2 ভাগ করে পাই, ভি ড্যাশ প্রাইম ডিভাইড বাই ভি স্কোয়ার ইকুয়াল টু ভি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু ভি ড্যাশ স্কোয়ার ডিভাইড বাই ভি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, 2i ইন্টু জি সাইন 45 ডিগ্রি, মাইনাস মিউকে ইন্টু জি কস কত বলো তো, জি কস 45 ডিগ্রি ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই হচ্ছে আমাদের 2 ইন্টু জি সাইন 45 ডিগ্রি, তারপরে হচ্ছে প্লাস মিউকে ইন্টু জি কস কত বলো তো, কস 45 ডিগ্রি, সাথে একটা এস গুণ ছিল, দুটার সাথে একটা এস গুণ ছিল। তো এস কাটাকাটি যায়, 2 কাটাকাটি যায়, দেখো এই নিচের 2 উপরের 2 কাটাকাটি, নিচের এস উপরের এস কাটাকাটি, এখন মান বসালে তুমি বের করতে পারবা, তো ভি ড্যাশ স্কোয়ার ডিভাইড বাই ভি স্কোয়ার, জিও কিন্তু কাটাকাটি চলে যায়, বুঝবো তো না, দুই পক্ষ থেকে জি কমন নাও, নিচের দুই পাশ থেকে জি কমন নাও, জিও কিন্তু কাটাকাটি চলে যায়। তো কমন দিলে কিন্তু আমাদের জিও কাটাকাটি চলে যাবে, দেখবা কমন সেন্স এটা, উপর থেকে জি কমন নিবা, নিচে থেকে জি কমন নিবা, কমন দিলে আমাদের জিটাও কাটাকাটি চলে যাবে। তারপরে জাস্ট মান বসালে অ্যান্সারটা চলে আসবে, সাইন 45 এর ভ্যালু কত, সাইন 45 এর ভ্যালু হচ্ছে আমাদের সাইন 1/√2 না, সাইন 45 এর ভ্যালু আমাদের 1/√2, সাইন √2/2 মানে 1/√2, 1/√2 মাইনাস মিউকে হচ্ছে আমার 0.5 আর cos 45 এর ভ্যালু আমাদের 1/√2,
সাইন 45-এর ভ্যালু কত? সাইন 45-এর ভ্যালু আমার 1/√2 প্লাস মিউকের ভ্যালু কত? 0.5 ইন্টু কস 45-এর ভ্যালু কত? 1/√2 1/√2। তাহলে এখান থেকে তুমি কি করতে পারবা বলো তো? উপর থেকে তুমি এখান থেকে তুমি বাম পক্ষে ক্যালকুলেশন করলে তুমি পাবা, দেখবা 1/√3 পাবা। পুরোটা ক্যালকুলেশন করলে 1/√3 পাবা। এটাই আমার পুরোটা ক্যালকুলেশন করলে ভি ড্যাশ বাই ভি সমান 1/√3 পাবা। করে নিও। ক্লাসটা এই পর্যন্তই থাক। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো, এবং অবশ্যই আমাদের মেসেঞ্জারে জানাবা যে আজকের ক্লাসটা কেমন লাগলো, কমেন্টসে জানাবা যে আজকের ক্লাসটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ।